তারপরে আমরা থার্মোডাইনামিক্স ওইটায় চলে যাব। তো লি শাটলিয়ার্স প্রিন্সিপালে আমরা আগের ক্লাসে, লাস্ট ক্লাস যে হয়েছিল সেই ক্লাসে আমরা টেম্পারেচার, প্রেশার, অ্যাডিশন অফ রিয়াক্ট্যান্ট, রিমুভাল অফ প্রোডাক্ট, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ইভিন লাস্টে আমরা ক্যাটালিস্টের কথাও বলেছিলাম। তো আজকে আমরা ওই একটু পোর্শন বাকি রয়েছে, সেই পোর্শনটা নিয়ে আমরা আলোচনা করছি এবং থার্মোডাইনামিক্সের মধ্যে যাব। তো প্রথম কথা হচ্ছে যে আজকে যেটা আমরা প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে অ্যাডিশন অফ ইনার্ট গ্যাসেস। এখন সবাই আমরা জানি যে ইনার্ট গ্যাস বলতে কোন গ্যাসগুলোকে বোঝায়। ইনার্ট গ্যাস বলতে যারা আর কি রিয়াকশন করে না সেই গ্যাসগুলো জেনারেলি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এইসব গ্যাসগুলোকে বলে ইনার্ট গ্যাস। এখন এই যে ইনার্ট গ্যাসগুলো, এগুলো যদি কোনো একটা রিয়াকশনের ইকুইলিব্রিয়ামের মধ্যে অ্যাড করে দেওয়া হয় তাহলে এরা তো রিয়াকশন করবে না, কিন্তু রিয়াকশনে কি কোনো এফেক্ট করবে, রিয়াকশনে কি কিছু চেঞ্জ করবে, সেটাই আমরা নিয়ে আলোচনা করব আজকে ফার্স্টে। যে এফেক্ট অফ অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস অ্যাড করলে একটা রিয়াকশনে কোনো এফেক্ট হয় কিনা বা কি ধরনের এফেক্ট হয় সেটা নিয়েই আমরা বলব। তো প্রথমেই একটা জিনিস জানতে হবে যে ইনার্ট গ্যাসটা আমি কিভাবে অ্যাড করছি। দেখ, ইনার্ট গ্যাসটা দুভাবে অ্যাড করতে পারিস তুই। একটা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ভলিউম মানে কোনো ভলিউমের চেঞ্জ হবে না, ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, সেই অবস্থায় অ্যাড করতে পারিস। অথবা কনস্ট্যান্ট প্রেসারেও তুই অ্যাড করতে পারিস, নো চেঞ্জ ইন প্রেসারের কোনো চেঞ্জ হবে না অথবা ভলিউমের কোনো চেঞ্জ হবে না, এই দুভাবে তুই অ্যাড করতে পারিস। তো সেটার কথাই আমি বলছি। তো নর্মালি আমরা একটা কাজ করছি, প্রথমে আমরা কনস্ট্যান্ট ভলিউমে যে ইনার্ট গ্যাস অ্যাড করা হচ্ছে সেটার ব্যাপারটা দেখছি, যে অ্যাডিশন অফ ইনার্ট গ্যাসেস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তো ইনার্ট গ্যাসকে যদি কনস্ট্যান্ট ভলিউমে যদি অ্যাড করা যায় তাহলে তার কিন্তু কোনোই এফেক্ট হয় না, সে ইকুইলিব্রিয়ামে কোনো রকম কোনো এফেক্ট করে না। ইট ডাজ নট এফেক্ট দ্য ইকুইলিব্রিয়ামকে কোনোভাবেই কিন্তু কোনো এফেক্ট করবে না। কারণ একটাই, যে একটা রিয়াকশানে অ্যাকচুয়ালি প্রেশার এর উপরেই কিন্তু তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ড করে যদি গ্যাসিয়াস রিয়াকশন হয়। তো এখন আমরা ইনার্ট গ্যাস যখন অ্যাড করছি তখন কিন্তু সেটা একটা গ্যাসিয়াস রিয়াকশন বলেই ধরে নিতে হবে। একটা লিকুইডের মধ্যে তো ইনার্ট গ্যাস ইউজ করে তো কোনো লাভ নেই। ধরা যাক আমি এরকম একটা রিয়াকশন, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন ইকুয়ালস টু 2 অ্যামোনিয়া, এই রিয়াকশনটা হচ্ছে। এর কেপি হচ্ছে কি পি অফ অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইডেড বাই পি অফ নাইট্রোজেন, পি অফ হাইড্রোজেন কিউব। এবারে এখানে কিন্তু আমি কনস্ট্যান্ট ভলিউমে, প্রেশারটা কিন্তু কনস্ট্যান্ট নয়, ভলিউমটা কনস্ট্যান্ট, ব্যাপারটা বুঝতে হবে। তো আমরা এখানে ধর টোটাল প্রেশার ইকুয়ালস টু পি ইকুয়ালস টু কি আছে না, পি অফ অ্যামোনিয়া, পি অফ নাইট্রোজেন, পি অফ হাইড্রোজেন। এবারে তুই কিছুটা ইনার্ট গ্যাস এর মধ্যে দিয়ে দিবি, ইনার্ট গ্যাস অ্যাড করে দিবি। তার হিলিয়াম, তার প্রেশার কত, তার প্রেশার ভিড়াতে রইলাম পি অফ হিলিয়াম। তাহলে এখন নতুন প্রেশার কি হয়ে গেল, পি ড্যাশ, মানে ইকুইলিব্রিয়ামে যেগুলো ছিল সেগুলো তো আছেই, প্লাস পি অফ হিলিয়াম একটা অ্যাড হলো। তো তাতে এই যে প্রেশারটা ছিল সেই প্রেশারটা চেঞ্জ হয়ে গিয়ে পি ড্যাশ হয়ে গেল। কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল প্রেশারগুলো, রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের যে প্রেশার, সেই প্রেশারগুলোর কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হলো না, আনচেঞ্জড। তো একটা রিয়াকশানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যে বিষয়গুলোর উপর ডিপেন্ডেন্ট, নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, এদের যে পার্শিয়াল প্রেশার,
এই প্রেশারগুলো যদি কোনো না চেঞ্জ হয়, কোনো না যদি পরিবর্তন হয়, তাহলে তুই বাইরে থেকে ইনার্ট গ্যাস যখন অ্যাড করলি তখন তো এইগুলোর তো কিছু চেঞ্জ হলো না, টোটাল প্রেশারটা বেড়ে গেল। কিন্তু টোটাল প্রেশারের উপরে তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ড করে না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিসের উপর ডিপেন্ড করে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ডস অন দ্য পার্শিয়াল প্রেশার, মানে ইন্ডিভিজুয়াল প্রেশারের উপর ডিপেন্ড করে। কিন্তু ইন্ডিভিজুয়াল প্রেশার আগেও যা ছিল এখনো ইন্ডিভিজুয়াল প্রেশারটা কিন্তু তাই আছে। তো ইন্ডিভিজুয়াল প্রেশারে যদি কোনো পরিবর্তন না হয়, কোনো চেঞ্জ না হয়, তাহলে কিন্তু এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হচ্ছে না এবং রিয়াকশনটাতেও কোনো এফেক্ট পড়বে না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কোনো রকম ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলে তবেই কেবলমাত্র রিয়াকশনটা ডান দিকে বা বাঁ দিকে যেতে চাইবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু ডাজ নট অ্যাফেক্ট দ্য ইকুইলিব্রিয়াম, ডাজ নট কোনো রকমভাবে কোনো ইকুইলিব্রিয়ামকে অ্যাফেক্ট করবে না। তাহলে ইনার্ট গ্যাস দুভাবে অ্যাড করা যেতে পারে, কনস্ট্যান্ট ভলিউমে বা কনস্ট্যান্ট প্রেসারে অ্যাড করা যেতে পারে। কনস্ট্যান্ট ভলিউমে যদি অ্যাড করা যায় তাহলে কোনো এফেক্ট করবে না। এবারে দেখি আমরা কনস্ট্যান্ট প্রেসারে যদি আমরা অ্যাড করি তাহলে তার কি এফেক্ট পড়বে। তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে আমরা এটাকে অ্যাড করছি। তো কনস্ট্যান্ট প্রেসারে যখন অ্যাড করছি তখন কি হবে না, প্রেসারে যখন অ্যাড করছি তখন কিন্তু ভলিউমটাকে অবভিয়াসলি ইনক্রিজ করে দেবে, কারণ প্রেসারটা কনস্ট্যান্ট রেখে দিয়েছি, আমরা ইনার্ট গ্যাসটাকে অ্যাড করেছি। তো দেখ, আগে হয়তো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, ধর নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন ইকুয়ালস টু অ্যামোনিয়া। তাহলে কেপি, পি অফ অ্যামোনিয়া স্কোয়ার বাই পি অফ নাইট্রোজেন, পি অফ হাইড্রোজেন কিউ। টোটাল প্রেশার কত ছিল? পি অফ অ্যামোনিয়া প্লাস পি অফ নাইট্রোজেন প্লাস পি অফ হাইড্রোজেন। এবারে এই অবস্থায় তুই কি করলি, এর মধ্যে হিলিয়াম ইনার্ট গ্যাস দিয়ে দিলি, হিলিয়াম অ্যাড করে দিলি। তাহলে হিলিয়ামের প্রেশারটা কত? পি হিলিয়াম। তাহলে এখন পি অফ নাইট্রোজেন, পি অফ হাইড্রোজেন, পি অফ অ্যামোনিয়া প্লাস পি অফ হিলিয়াম। তাহলে আগে এই কটা মিলিয়ে প্রেশারটা পি ছিল, এখন কি হিলিয়ামের সাথে অ্যাড করলি তাহলেও প্রেশারটা কিন্তু কি থাকবে না, পি থাকবে। এটা কি সম্ভব যে আগেও নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া অ্যাড করে যে প্রেশারটা হয়েছিল এখন এইগুলো অ্যাড করলে একই প্রেশার হবে? সম্ভব নয়। তাহলে এদের প্রেশারগুলো যেগুলো, এই যে হাইড্রোজেন নাইট্রোজেন অ্যামোনিয়া, এই প্রেশারগুলো কিন্তু কিছুটা ডিক্রিজ করে যাবে। এই প্রেশারগুলো রিয়াকশানে প্রেশারটা ডিক্রিজ করবে। পি নাইট্রোজেন থাকবে না, পি ড্যাশ নাইট্রোজেন হয়ে যাবে, পি হাইড্রোজেন ড্যাশড হয়ে যাবে, পি অ্যামোনিয়া ড্যাশড হয়ে যাবে। মানে যেই তুই হিলিয়াম অ্যাড করবি, টোটাল প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখতে গেলে ওদের নিজস্ব প্রেশারটা কি হয়ে যাবে, কমে যাবে। ধর আমি কথার কথা বলছি যে ধর তোদের বাড়িতে ধর কিছু রান্না বান্না হয়েছে, ধর মাংস রান্না হয়েছে। তো ধরা যাক রবিবার দিন, সানডে, কালকে সানডে আছে, তো মাংস রান্না হয়েছে। এবারে এমন একটা হলো যে তোদের বাড়িতে ঠিক হয়েছে যে আজকে মাংস রান্না হবে, 500 কি 1 কেজি, যাই হোক যতজন মানুষ আছে সেই হিসাবে মাংস রান্না হবে। তো এবার সকালবেলা মাসি ফোন করে জানালো যে মাসি আসছে, মাসি আসবে। তো মাসি ফোন করে জানালো যে আমি আসছি। তো মাসিকে জিজ্ঞাসা করলো তুমি কি খাবে? বললো অবভিয়াসলি খাবো। তো মাসি যেহেতু আসছে, মাসি যেহেতু খাবে, তাই আমরা কি করলাম না, তোর বাবা কি করলো না, যা মাংস কেনার কথা ছিল তার চাইতে একটু বেশি করে মাংস নিয়ে এলো, যাতে করে অন্য যারা আছে তাদের যে পরিমাণ খেতে পাচ্ছিল সেটাই খায়। তো তাহলে মাসি এলো এবং খেলো, এবং সবাই আগে যেরকম মাংস খেত সেটাই খেলো, কারণ পরিমাণটা বেশি করে নিয়ে আসা হয়েছে। কিন্তু ধর এরকম হলো যে তোরা বাড়িতে এবারে রান্না বান্না করা হয়ে গেছে, বা ডাইনিং টেবিলে বসেছিস, অ্যাবাউট টু সার্ভ, খেতে শুরু করবি, সেই অবস্থায় মাসি এসে ঢুকলো। তখন কি হবে? তখন তো আর পরিমাণটা বাড়ানো যাবে না, তখন কোয়ান্টিটি বাড়ানো যাবে না, কারণ অলরেডি তখন রান্না হয়ে গেছে। তাহলে তখন মাসিকে জিজ্ঞাসা করলো তুমি কি খাবে? মাসি বললো অবভিয়াসলি খাবো। তো মাসিকে যদি খাবারটা দিতে হয় তাহলে তোদের ইন্ডিভিজুয়াল যে পোর্শন থেকে কিন্তু কিছুটা কিছুটা করে কি করতে হবে, কমিয়ে দিতে হবে। তোরা কিছুটা কম খাবি, তার পরিবর্তে সেই অংশটা মাসি খাবে। তো তার মানে তোদের পরিমাণটা কিছুটা কমে গেল। আজকে দেখ যে নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া মিলিতভাবে প্রেশার ছিল পি,
কিন্তু যখন হিলিয়াম এলো তখন হিলিয়ামের একটা প্রেশার রয়েছে, তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া প্লাস হিলিয়াম মিলিয়ে এখন পি করতে হবে, কারণ প্রেশারটা তো কনস্ট্যান্ট। আগে নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া তিনজনের প্রেশার অ্যাড করে পি হচ্ছিল, এখন নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া প্লাস হিলিয়াম, তুই তোর বাবা তোর মা প্লাস মাসি সব মিলিয়ে ওই একই পরিমাণ খাবি, তাহলে তোদের নিজস্ব পরিমাণ থেকে কি হয়ে যাবে, প্রেশারটা কি হয়ে যাবে, প্রেশারটা কমে যাবে, ডিক্রিজ করে যাবে। সেই অবস্থায় রিয়াকশনটা কোন দিকে যাবে, না সেই দিকেই যাবে যেদিকে গেলে প্রেশারটা বাড়তে পারে, প্রেশারটা ইনক্রিজ করতে পারে। সেই জন্যে ইনার্ট গ্যাস যদি কনস্ট্যান্ট প্রেশারে যদি আমি অ্যাড করি, তাহলে সেখানে সকলের প্রেশারটা ওভারঅল প্রেশারটা ডিক্রিজ করে যাবে। এই প্রেশারটাকে মেক আপ করার জন্য রিয়াকশনটা সেই দিকেই যাবে যেদিকে গেলে প্রেশারটা বাড়াতে পারে। যেরকম অ্যামোনিয়ার ক্ষেত্রে রিয়াকশনটা কোন দিকে যাবে, না ব্যাকওয়ার্ড দিকে যাবে, কারণ এদিকে 2 মোল ছিল, এদিকে 3 + 1 4 মোল, 3 + 1 4 মোল, তার মানে ব্যাকওয়ার্ড দিকে রিয়াকশনটা হবে। তাই আমি নাইট্রোজেন হাইড্রোজেনের রিয়াকশন করে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এই রিয়াকশনে যদি আমরা ইনার্ট গ্যাস এর পরিমাণ যদি আমি ইনার্ট গ্যাস যদি ওখানে ইনকর্পোরেট করি, তাহলে রিয়াকশনটা কিন্তু ব্যাকওয়ার্ড দিকেই বেশি করে চলে যাবে। তো এরকম বিভিন্ন রিয়াকশনে বিভিন্ন রকমের হতে পারে। তো একটা জিনিস মনে রাখবি, ইনার্ট গ্যাস যদি অ্যাড করি কনস্ট্যান্ট ভলিউমে, তার কোনো এফেক্ট পড়বে না, কারণ প্রেশার সেখানে চেঞ্জ হতে পারে। তোমার মাসি আসার আগে তুমি যত খুশি মাংস কিনে মাসিকে খাওয়াতে পারো, কোনো ব্যাপার নেই, কিন্তু প্রেশার যদি কনস্ট্যান্ট হয়, মাংসের অ্যামাউন্টটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তোমাদের কিছুটা কম পড়ে যাবে। তখন তোমরা চেষ্টা করবে যে কি করে কোন দিকে গেলে বেশি খাওয়া যায়। প্রেশার যদি কমে যায়, তাহলে রিয়াকশনটা সেই দিকেই রান করবে যেদিকে গেলে প্রেশারটা বাড়তে পারে। সিম্পল ব্যাপার, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, তো কোনো অসুবিধার কিছু হওয়ার কথা নয়। তো ইকুইলিব্রিয়াম যেদিকে নাম্বার অফ মোলস বাড়ছে সেদিকেই যেতে পারে। তো এখানে আমরা একটা রিয়াকশন এগুলো তোর কাছে পাঠিয়ে দিয়েছি, তো রিয়াকশনটা কোন দিকে যাবে সেগুলো বলতে হবে। এরকম কয়েকটা এক্সাম্পল রয়েছে, রিয়াকশনটা তুই প্র্যাকটিস করবি, অ্যান্সারও দেওয়া রয়েছে, এটাও দেওয়া রয়েছে, এগুলো রিয়াকশনগুলো কোন দিকে যাবে সেটা টেম্পারেচার বাড়লে প্রেশার বাড়লে আগের দিনকার আমরা নিয়ে ডিসকাস করেছিলাম। না পারলে আমাকে বলবি, সিম্পল ব্যাপার, অসুবিধা হওয়ার কিছু কথা নয়। টেম্পারেচার প্রেশার বা ক্যাটালিস্ট এইসব দিলে কি হবে। আর একটা ছোট্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। আমরা লি শাটলিয়ার্স প্রিন্সিপালটা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম যদি অ্যাপ্লাই করি, ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম মানে আমি আগেই বলেছি যে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়, যে যেখানে ইভাপোরেশন হতে পারে, সাবলিমেশন হতে পারে, কনডেনসেশন হতে পারে, মেল্টিং হতে পারে, ফ্রিজিং হতে পারে, এরকম ধরনের যদি সলিউশন হতে পারে, যেটা কোনো ফিজিক্যাল চেঞ্জ, সেই অবস্থায় যে ইকুইলিব্রিয়াম তাকে বলে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। যে ইকুইলিব্রিয়াম যেখানে ফিজিক্যাল চেঞ্জের রিলেটেড, কোনো বন্ড তৈরি হয়নি, কোনো বন্ড ভাঙেনি, কোনো নতুন বন্ড তৈরি হয়নি, এসব জিনিসপত্র কিছুই হয়নি, সেই অবস্থায় যে ইকুইলিব্রিয়াম তাকেই বলে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। তো সেই ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামে যদি লি শাটলিয়ার্সের প্রিন্সিপাল আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি কি হতে পারে সেটা আমরা দেখব। তো দেখ, প্রথমেই আমরা কয়েকটা জিনিস দেখে নিই। ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম মেনলি আমরা একটা স্টেট চেঞ্জের জন্যই আমরা অ্যাপ্লাই করি। তো দেখ কোনটাকে কি বলে আর কখন হিটটা নেওয়া হয়, অ্যাবজর্ব হয়, আর কখন হিটটা বেরোয়, তার একটা সুন্দর একটা ডায়াগ্রাম আমি তোকে দেখিয়ে দিলাম। এই ডায়াগ্রামে তুই কি দেখতে পাচ্ছিস, না সলিড থেকে যদি লিকুইড হয় তাহলে তাকে বলে মেল্টিং। সলিড থেকে লিকুইড হলে মেল্টিং, এবং মেল্টিং মানে হিট কি অ্যাবজর্ব করে, রেড কালারতে যেটা দেওয়া রয়েছে মেল্টিং। আর লিকুইড থেকে সলিড হচ্ছে সলিডিফিকেশন, সেটা তাহলে হিট রিলিজ, তাহলে উল্টো জিনিসটা হবে হিট রিলিজ। আবার দেখ লিকুইড থেকে গ্যাস, এটা হচ্ছে কনডেনসেশন, তাহলে গ্যাস থেকে লিকুইড থেকে গ্যাস, এটা হচ্ছে ইভাপোরেশন, তাহলে গ্যাস থেকে লিকুইড কনডেনসেশন। আবার সলিড থেকে গ্যাস সাবলিমেশন, গ্যাস থেকে সলিড ডিপোজিশন। তো সব রকম প্রসেসের কথা বলা রয়েছে, এবং তাতে কোনটাতে হিট অ্যাবজর্বড হয় এবং কোনটাতে হিট রিলিজড হয় সেটাও বলা আছে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, এবং এই ইম্পর্টেন্ট ডায়াগ্রামটা তুই খেয়াল রাখবি, কারণ ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামে এই ডায়াগ্রামটা হলেই অটোমেটিক্যালি সবকিছু ব্যাপারটাই মিটে যাবে। তো আমরা একটা করে ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের কথা বলছি। যেরকম লিকুইড থেকে ভেপার হচ্ছে, এই প্রসেসটা কি, না ডেল্টা এইচটা পজিটিভ। আমি আগের দিনকার বলেছিলাম ডেল্টা এইচ পজিটিভ মানে হচ্ছে কি, এন্ডোথার্মিক, মানে ঠান্ডা হয়ে যায়, এন্ডোথার্মিক। তাহলে ঠান্ডা হয়ে যায় যেহেতু, তুই যদি টেম্পারেচার বাড়াও তাহলে কি হবে, না আরো বেশি ভেপার তৈরি হবে, ফরওয়ার্ড দিকে রিয়াকশনটা যাবে। এটাই হয়, একটা লিকুইডে যদি টেম্পারেচার দেওয়া যায় তাহলে কি হয়,
ভেপার হয়, বেশি বেশি ভেপার হয়। কেন না, ফরওয়ার্ড রিয়াকশনটা হচ্ছে এন্ডোথার্মিক। তো এন্ডোথার্মিক মানে ঠান্ডা হয়ে যাবে, তো টেম্পারেচার বাড়াচ্ছে, ও ঠান্ডা হওয়ার চেষ্টা করবে, আরো ফরওয়ার্ড দিকে যাবে। এটাতে কি হয় না, ইনক্রিজিং প্রেশার যদি তুমি বাড়াতে চাও তাহলে কি হবে না, এখানে কিন্তু লিকুইডের মলিকুলসগুলো কিন্তু বেশি দৌড়দৌড়ি করতে পারছে না, প্রেশার কম আছে। ভলিউমটা যখন যখন ভেপার হচ্ছে তখন কিন্তু প্রেশারটা বেশি হয়ে গেল, কারণ দেয়ালের গায়ে তারা ধাক্কা দিতে পারবে, সেখানে কিন্তু প্রেশার বেশি। তাহলে প্রেশার যদি তুমি বাড়িয়ে দাও তাহলে ও প্রেশার কমের দিকে যেতে চাইবে। প্রেশার কোন দিকে কম না, লিকুইডের দিকে প্রেশার কম, ভেপারে প্রেশার বেশি। তাহলে অটোমেটিক্যালি ও কি করবে না, ব্যাকওয়ার্ড রিয়াকশানে কিন্তু রিয়াকশানটা রান করবে। তাহলে লিকুইড থেকে ভেপার এই যে প্রসেসটায়, এটাতে টেম্পারেচার বাড়লে ফরওয়ার্ড হবে, কিন্তু প্রেশার যদি বাড়িয়ে দাও তাহলে ব্যাকওয়ার্ড দিকে যাবে, মানে ভেপার থেকে লিকুইডের দিকে আসবে। এটাই হচ্ছে লিকুইড থেকে ভেপার বা বয়লিং প্রসেসের জন্য আমরা যদি লি সার্কুলার প্রিন্সিপাল ইউজ করি, সেটার ক্ষেত্রে এটা হবে। নেক্সট, মেল্টিং মানে সলিড থেকে লিকুইড, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে ভেপার, যেরকম আমি বললাম সলিড থেকে লিকুইড একই রকম ব্যাপার। দেখ, এটাও কিন্তু এন্ডোথার্মিক প্রসেস। তাহলে টেম্পারেচার বাড়লে কি হবে, এন্ডোথার্মিক হলেই টেম্পারেচার বাড়লে ফরওয়ার্ড রিয়াকশন হবে। আর প্রেশার বাড়ালে কি হবে, প্রেশার বাড়াচ্ছি, তাহলে সলিডের প্রেশার বেশি না লিকুইডের প্রেশার, অবভিয়াসলি লিকুইডের। তার মানে লেস ভলিউম মানে কোন দিকে যাবে না, ব্যাকওয়ার্ড রিয়াকশন ফেভার করবে, মানে ব্যাকওয়ার্ড প্রসেসটা, রিয়াকশন লেখা ভালো উচিত না, প্রসেস লেখা ভালো। তো ব্যাকওয়ার্ড প্রসেসটা কিন্তু বেশি করে হবে। তো নর্মালি আমরা এটা বললাম যে মেল্টিং যদি তুমি করো তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ করলে ফরওয়ার্ড রিয়াকশন হবে বা ফরওয়ার্ড প্রসেস হবে ফরওয়ার্ড ডাইরেকশনে, এবং প্রেশার যদি তুমি ইনক্রিজ করো তাহলে লেসার ভলিউম মানে কি না, যার ভলিউম কম, যে কম জায়গা জুড়ে থাকে, লিকুইড সলিড লিকুইড ভেপার যদি তুই কনসিডার করিস তাহলে ভেপার সব থেকে বেশি জায়গা জুড়ে থাকে, তারপর লিকুইড, তারপর সলিড সব থেকে কম জায়গা জুড়ে থাকে, লেস ভলিউমের দিকে যাবে, মানে ব্যাকওয়ার্ড প্রসেস বেশি করে হবে। মেল্টিং এর পরে চলে আসছি আমরা, সলিড থেকে লিকুইড যদি প্রেশার ইনক্রিজ করা যায় তাহলে কিন্তু দেখ ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। এটার কথাই আমি একটু আগে বললাম, ইনক্রিজিং প্রেশার দ্য প্রসেস মুভস টুয়ার্ডস ব্যাকওয়ার্ডের দিকে যাবে। যেরকম ধর আইস থেকে ওয়াটার হচ্ছে, তো আইসের ভলিউম কিন্তু বেশি, ওয়াটারের ভলিউম কিন্তু কম, তাহলে প্রেশার বাড়ালে কি হবে, ইনক্রিজিং প্রেশার বাড়ালে লেস ভলিউমের দিকে যাবে, মানে কি না বেশি ফরওয়ার্ড রিয়াকশন, লেসার ভলিউম মানে বেশি ফরওয়ার্ড দিকে রিয়াকশনটা যাবে, ফরওয়ার্ড ডাইরেকশনে কিন্তু এই প্রসেসটা রান করবে যদি তুমি প্রেশারটা বাড়াও। তো এইভাবে আমরা ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে নর্মালি আমরা এই প্রসেসগুলোকে ইউজ করতে পারি ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে। এবং যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসগুলো আগে বলেছিলাম, হেবার প্রসেসে অ্যামোনিয়া তৈরি করা কিংবা কন্ট্যাক্ট প্রসেসে সালফিউরিক অ্যাসিড তৈরি করা, এগুলোর ক্ষেত্রেও কিন্তু লি সার্কুলার প্রিন্সিপাল অ্যাপ্লাই করা যায়, এবং লি সার্কুলার প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আমরা যে টেম্পারেচারে সব থেকে ভালো হবে সেটা আমরা ইউজ করতে পারি। যেরকম নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া তৈরি হয়, এই রিয়াকশনটা কিন্তু যেহেতু এক্সোথার্মিক, এটা একটা মাইনাস আছে, তার মানে এটা এক্সোথার্মিক হলে লো টেম্পারেচার যত রাখবে তত কি হবে না ফরওয়ার্ড রিয়াকশন হবে। কিন্তু তার সত্ত্বেও কি হয় না, লো টেম্পারেচার খুব একটা বেশি রাখলে কি হয় না আনইকোনমিক্যাল, মানে কি না রিয়াকশন রেটটা ফল করে যায়। লো টেম্পারেচার রিয়াকশন করছো, ফরওয়ার্ড হচ্ছে ঠিকই কথা, কিন্তু রিয়াকশনটা ফল করে যায়, রিয়াকশনের রেটটা ফল করে যায়। সেই জন্য আমরা একটা অপটিমাম টেম্পারেচার ইউজ করি, যে টেম্পারেচারে ফরওয়ার্ডও হবে এবং রেটটাও ভালো হবে। তো অপটিমাম টেম্পারেচার মোটামুটি এখানে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখা হয়। এই টেম্পারেচারেই কিন্তু সব থেকে ভালো অ্যামোনিয়া প্রোডাকশন হবে। সবসময় যে লি সার্কুলার প্রিন্সিপাল অনুযায়ী হবে এমন কোনো কথা নেই। এই জন্য প্রেশারটা 200 অ্যাটমসফিয়ার রাখা হয়, টেম্পারেচারটা এরকম ধরনের এত কেলভিন রাখা হয়, আর ক্যাটালিস্ট ইউজ করা হয়। এটাকে বলে অপটিমাম কন্ডিশন। সবসময় যে টেম্পারেচার কম রাখলে ফরওয়ার্ড রিয়াকশন হবে ঠিক আছে, টেম্পারেচার কম রেখেছি ফরওয়ার্ড রিয়াকশন হবে,
কিন্তু রেটটা তো স্লো হয়ে যাবে, ধীরে ধীরে হবে। টেম্পারেচার কম রাখলে তো ধীরে ধীরে হবে, প্রোডাকশন খুব স্লো হয়ে যাবে, অনেক সময় লাগবে তৈরি করতে, অ্যামোনিয়া তৈরি করতে। হয়তো ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে না, কিন্তু অনেক সময় লাগবে তৈরি করতে। তো এই কারণে আমরা একটা অপটিমাম টেম্পারেচার ইউজ করি, যেটা কিনা এই কন্ট্যাক্ট প্রসেসে যে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয় সেক্ষেত্রেও কিন্তু লো টেম্পারেচার রাখলে ফরওয়ার্ড হওয়ার কথা যদিও, কিন্তু এটা স্লো রিয়াকশান হয়ে যাবে, ধীরে ধীরে রিয়াকশানটা হতে শুরু করবে। তো সেই জন্যে আমরা একটা টেম্পারেচার রাখি, যে টেম্পারেচারটা হচ্ছে 673 কেলভিন, এবং নর্মাল প্রেসারে এই রিয়াকশানটা করা হয়। ক্যাটালিস্ট প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এরকম ক্যাটালিস্ট ইউজ করা হয়। তো লি সার্টিলাস প্রিন্সিপালগুলো আমরা বিভিন্ন রকমের প্রসেস, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, সেই প্রসেসে ইউজ করতে পারি, এবং ইউজ করে কোন টেম্পারেচার প্রেসারে সব থেকে ভালো প্রোডাকশন হবে সেই প্রোডাকশনটা আমি করতে পারি। তো এই পোর্শনটা দেখবি আমি আগের দিনকার পাঠিয়ে দিয়েছি তোর কাছে, যে পিডিএফ আছে তার মধ্যে কিন্তু এইটুকু পোর্শন ছিল, সেই পোর্শনটা দেয়াই রয়েছে। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এই চ্যাপ্টারটা, এটা একটা বড় চ্যাপ্টার, এবং আমরা 5-6 দিন ধরে পড়ালাম এই চ্যাপ্টারটা। এইটা অনেক সময় সাপেক্ষ, সব চ্যাপ্টারই সময় লাগে, সব জিনিস ডিটেলে পড়াতে গেলে সময় লাগে। তো সেটা পড়ালাম, নিজের পড়াশোনা করবি, পড়ে দেখ। এরপর আমরা আজকে থেকে আর একটা নতুন চ্যাপ্টার শুরু করছি। সেই নতুন চ্যাপ্টার কিন্তু একটু অন্যরকম চ্যাপ্টার, মানে এতদিন পর্যন্ত আমার কাছে যতগুলো চ্যাপ্টার পড়েছিস, যা চ্যাপ্টার পড়েছিস তার চাইতে এই চ্যাপ্টারটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। কারণ একটাই, যে এই চ্যাপ্টারটার বেসিক্সটা খুব স্ট্রং হওয়া দরকার, না হলে তুই অ্যান্সার দিতে পারবি না। এবং এখানে কোশ্চেনগুলো কিন্তু সবই কিন্তু বেসিক কনসেপশন নিয়ে নাড়াচাড়া হয়, বেসিক আইডিয়া নিয়ে নাড়াচাড়া হয়। সেই জন্য প্রথম থেকে টোটাল ব্যাপারটা বুঝতে হবে, টোটাল জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, তবেই কিন্তু তুই একটু লগুলোর দিকে গেলে তুই তবে বুঝতে পারবি, নাহলে কিন্তু তোর খুবই প্রবলেম ক্রিয়েট হবে। কারণ এই থার্মোডাইনামিক্স ব্যাপারটা কিন্তু অনেকেই ব্যাপারটা পরিষ্কার নয়, অনেকেই ব্যাপারটা বুঝতে পারে না। তো আমরা কিন্তু যে থার্মোডাইনামিক্স বলে যে চ্যাপ্টারটা আমরা আজকে স্টার্ট করছি, অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু আছে, কিন্তু আমরা সেটা ধীরে ধীরেই পড়াবো, অনেকের সিলেবাসের মধ্যে আছে আর কি। তো থার্মোডাইনামিক্স পড়ে নিতে পারবি না, নিজে পড়তে পারবি না, আমি পিডিএফ পাঠালেও পড়তে পারবি না, কারণ এখানে কিন্তু অনেক ছোটোখাটো বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে, অনেক কিছু ব্যাপার বইতেও নেই লেখা। ধরে নেওয়া হয়েছে যে এইসব স্টুডেন্টরা জানে, কিন্তু কখনোই জানে না আর কি। তো চল আমরা থার্মোডাইনামিক্সের ব্যাপারটা আজকে ইন্ট্রোডাকশন টু থার্মোডাইনামিক্স লেকচার 1 আজকে আমরা শেখার বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো প্রথমত কয়েকটা ব্যাপার তোকে দেখতে হবে, সেটা হচ্ছে যে থার্মোডাইনামিক্সের আমাদের স্কোপ কতটা, মানে থার্মোডাইনামিক্সটা আমরা কি পড়ছি, থার্মোডাইনামিক্স আমরা কি পড়বো বেসিক্যালি। কারণ দেখ, একটা চ্যাপ্টারের আইডিয়াটা, তার আউটলাইনটা, সেটা যদি তোর ভালো করে জানা না থাকে, কি সম্পর্কে পড়ছিস সেটা যদি তুই না জানতে পারিস, তাহলে কিন্তু তোর পড়াটা বেকার হয়ে যাবে, তুই কিন্তু কিছু বুঝতে পারবি না। তো স্কোপ অফ থার্মোডাইনামিক্সে সেখানে কিন্তু আমাদের 3টে স্কোপ রয়েছে সম্পর্কে আমরা পড়াশোনা করব। সেটা হচ্ছে হিট, ওয়ার্ক, তাদের মধ্যে ইন্টার কনভার্সন, মানে হিট দিলে ওয়ার্ক হয়, ওয়ার্ক থেকে আমরা হিট ওয়ার্কের যে কনভার্সন, সে সম্পর্কে কিন্তু আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে একটা পার্ট, হিট ওয়ার্ক সম্পর্কে পড়তে হবে। 2 নম্বর কাজ হচ্ছে কি না, এখানে আমাদের ওয়ার্ক মানেই হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন। তো সেই কেমিক্যাল রিয়াকশনের ফিজিবিলিটি মানে হচ্ছে কি, কেমিক্যাল রিয়াকশনটা আদৌ হবে কি হবে না, সেই সমস্ত ব্যাপার স্যাপার নিয়েই আমরা আলোচনা করব। তো ফিজিবিলিটি অফ এ কেমিক্যাল রিয়াকশন, ফিজিবিলিটি মানে একটা রিয়াকশন রান আদৌ করবে কি করবে না, হবে কি হবে না, সে ব্যাপারটা বলবো। থার্ড পয়েন্ট হচ্ছে ডাইরেকশন টু অ্যাটেনমেন্ট অফ ইকুইলিব্রিয়াম, মানে একটা রিয়াকশন একটা অবস্থায় রয়েছে, একটা রিয়াকশনের মাঝামাঝি জায়গায় রয়েছে, তো সেটা কোন দিকে, ফরওয়ার্ডের দিকে গেলে সেটা কি ইকুইলিব্রিয়াম হবে না ব্যাকওয়ার্ড দিকে, ইন হুইচ ডাইরেকশন উই শুড গো টু গেট
দ্য ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামটা ফরওয়ার্ড দিকে গেলে পাবো নাকি ইকুইলিব্রিয়ামটা ব্যাকওয়ার্ড দিকে গেলে পাবো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো স্কোপ মানে হচ্ছে যে আমরা এই তিনটে ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব, তিনটে বিষয় নিয়ে আমরা ডিসকাস করব: হিট ওয়ার্ক ইন্টারকনভার্সন, ফিজিবিলিটি অফ কেমিক্যাল প্রসেস এবং ডাইরেকশন টু অ্যাটেনমেন্ট অফ দ্য ইকুইলিব্রিয়াম। এই ব্যাপারগুলো, এই বিষয়গুলো কিন্তু আমরা ডিটেলে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট, এমন কোনো একটা লাইনও আমরা বাদ দেবো না, কারণ বাদ দিলেই কিন্তু আমাদের সমস্যা তৈরি হবে, বাদ দিলেই কিন্তু আমরা বুঝতে পারবো না। একদম থার্মোডাইনামিক্সের যে যা বই পড়িস, বই পড়বি, কোনো লাইন একটা বাদ দিবি না, কোনো একটা সেন্টেন্স বাদ দিবি না, কারণ থার্মোডাইনামিক্সটা কিন্তু অন্য 5টা চ্যাপ্টারের মতো নয়। এখানে কিন্তু সম্পূর্ণভাবে কনসেপশনের উপরে ডিপেন্ড করছে, আইডিয়ার উপর ডিপেন্ড করছে। আমি একটু টাইম চেয়ে নেব, আমার একজন একটু দেখা করতে এসছে, তো ওর সাথে আমি একটু কথা বলে আসছি। এটা একটু সময় দে আমাকে, কারণ একজন একটু দূর থেকে এসছে আমার সাথে কথা বলতে, তো আমি একটু কথা বলে আসছি, ঠিক আছে? একটু তোরা ওয়েট কর একটু।
সরি, একটু দেরি হয়ে গেল। আচ্ছা, সবাই আছিস নাকি ঘুমিয়ে পড়েছিস নাকি কেউ? না, সবাই আছে, সবাই জেগেই আছে। আচ্ছা, তো আমরা স্কোপ অফ থার্মোডাইনামিক্স যেটা, সেটাতে আমি বললাম যে আমরা হিট ওয়ার্ক, তার যে ইন্টারকনভার্সন সেটা পড়বো। ফিজিবিলিটি অফ এ কেমিক্যাল রিয়াকশন, মানে একটা কেমিক্যাল রিয়াকশন আদৌ সম্ভব কিনা, কেমিক্যাল রিয়াকশন আদৌ হবে কিনা সেটা পড়বো। এবং অ্যাটেনমেন্ট অফ ইকুইলিব্রিয়াম, তার সম্পর্কে ব্যাপারটা পড়বো। খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি সমস্ত জিনিস বলছি যে তোকে ডিসকাস করব, তুই একটু ধৈর্য ধরে শুনবি, একটু সময় লাগবে। আমাদের এরকম কোনো ব্যাপার নেই, তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। থার্মোডাইনামিক্স এমন একটা চ্যাপ্টার যে তাড়াহুড়ো করে হবে না। আমি ভালোভাবে রিপ্রেজেন্ট করে তোকে বুঝিয়ে দেবো, পড়িয়ে দেবো। তো দেখ, প্রথমত আমরা থার্মোডাইনামিক্সের স্কোপটা তো বুঝলাম। তো থার্মোডাইনামিক্সের প্রথম কথা হচ্ছে যে নামটা তুই দেখে একটা জিনিস বুঝতে পারছিস যে থার্মোস, থার্মোস কথাটার মানে হচ্ছে হিট, আর ডাইনামিক্স মানে হচ্ছে কি ফ্লো। মানে হচ্ছে থার্মোডাইনামিক্স এক কথায় বোঝানো যায় যেটা, সেটা হচ্ছে কি না হিটের ফ্লো, মানে এক জায়গা থেকে আর এক জায়গায় হিটের ফ্লো। কিন্তু হিট তো একটা এনার্জি, তাহলে শুধু এনার্জিতে হিটের ফ্লোই যে হবে এমন কোনো ব্যাপার নেই। হিটটা আদার ফর্ম অফ এনার্জিতে গিয়ে সেখানেও ফ্লো হতে পারে। তো থার্মোডাইনামিক্সে কিন্তু শুধু যে হিট রিলেটেড ব্যাপারটাই নিয়ে আলোচনা করব তা নয়, সেটার জন্য আলাদা একটা পার্ট আছে থার্মোকেমিস্ট্রি, সেটাও আমরা এখানে পড়ব। কিন্তু প্রথমত হিট এই ফ্যাক্টরটাই ইনিশিয়ালি আসবে এবং তার থেকে আদার যে এনার্জি ফ্যাক্টরে কনভার্সন হবে, আদার এনার্জি ফ্যাক্টরে চলে যাবে। তো সেই বিষয়টা কিন্তু আমরা ওইভাবে দেখব। তো স্কোপ অফ থার্মোডাইনামিক্স তোকে আমি বললাম। তো এবারে আমরা জানতে চাই যে থার্মোডাইনামিক্সটা কি, আমি কি পড়ব। দেখ, ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা কর যে থার্মোডাইনামিক্স কি। এটা যখন তুই জানতে যাবি যে থার্মোডাইনামিক্স কি, সেখানে কয়েকটা বিশেষ ব্যাপারের দিকে লক্ষ্য রাখতে হবে তোকে। আমি তোকে ডেফিনেশন দেখাচ্ছি এবং তার সাথে একটা নিচে একটা ভিডিও চলছে, সেটাও দেখ। কি না, প্রত্যেকটা মলিকিউলের মধ্যে কিন্তু কিছু এনার্জি স্টোর হয়ে থাকে। প্রত্যেকটা অ্যাটম মলিকিউলের মধ্যে কিছু এনার্জি। এই একটা দেখছিস একটা গাড়ি আসছে, তো গাড়িটা আসছে, গাড়িটা মুভ করছে কি করে? গাড়ির মধ্যে ফুয়েল আছে, ফুয়েলটা বার্ন করছে, বার্ন করে এনার্জি দিচ্ছে, সেই এনার্জিতে কি হচ্ছে, গাড়িটা চলছে। তো গাড়িটা চলছে মানে কি, সেটা মেকানিক্যাল এনার্জি। আর যেটা বার্ন করছে সেটা কি না কেমিক্যাল এনার্জি। তাহলে কয়লা তুই বার্ন করছিস, তুই কয়লা থেকে এনার্জি পাচ্ছিস। তো কয়লা বার্ন করছে, কোল বার্ন করছে, দেখতে পাচ্ছিস কোল বার্ন করছে, তার থেকে এনার্জি পাচ্ছিস। তাহলে কোলের মধ্যে নিশ্চয়ই এনার্জি ছিল, স্টোর হয়েছিল। কি এনার্জি পাচ্ছিস কোল থেকে? হিট এনার্জি পাচ্ছিস, গরম, আগুন জ্বলছে, গরম। গাড়ি চলছে, কি এনার্জি পাচ্ছিস না ফুয়েলটা বার্ন করছে, এবং ফুয়েলটা বার্ন করে সেখান থেকে ফুয়েল থেকে কেমিক্যাল এনার্জি থেকে তুই মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সফার করছিস। এক্স্যাক্টলি থার্মোডাইনামিক্স মানে হচ্ছে যে সেখানে সবসময়তেই একটা এনার্জির কনভার্সন বা এনার্জি ট্রান্সফারেন্স, কেমিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি থেকে থার্মাল এনার্জি, থার্মাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি, হোয়াট এভার মাইট বি, এনার্জি রিলেটেড যত ফ্যাক্টর আছে সেগুলো আমরা থার্মোডাইনামিক্সের মধ্যে আলোচনা করব। এক নম্বর কথা। দু নম্বর কথা কি না ফিজিবিলিটি অফ এ প্রসেস। ফিজিবিলিটি অফ এ প্রসেস মানে কি, হবে কি না। ফিজিবিলিটি খুব গুরুত্বপূর্ণ, যে একটা রিয়াকশন হচ্ছে, তুমি এনার্জি দিলে, রিয়াকশনটা হবে কি না। ফিজিবিলিটি অফ এ প্রসেস। থার্মোডাইনামিক্স ইজ এ পার্ট অফ এ সায়েন্স হুইচ টেলস আস দ্য ফিজিবিলিটি অফ এ প্রসেস। একটা প্রসেস সেটা আদৌ রান করবে কিনা। ইট প্রেডিক্টস whether a reaction takes place under a given set of conditions or not. তুমি একটা কন্ডিশন দিয়েছো, সেই কন্ডিশনে রিয়াকশনটা হবে কি হবে না, টেম্পারেচার, প্রেসার, এইসব এনার্জি দিয়েছো, হবে কি হবে না।
এবং যদি হয়, if at all the reaction take place, what kind of energy transformation we can expect from it? যদি ওটা হয় তাহলে কি ধরনের এনার্জি চেঞ্জ হচ্ছে, কেমিক্যাল এনার্জি থেকে থার্মাল এনার্জি, কি থার্মাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি, কি ধরনের প্রসেস। মানে এখানে থার্মোডাইনামিক্সের একটা জিনিস মনে রাখবি, যে থার্মোডাইনামিক্সে কিন্তু যে কোনো প্রসেসের কথা বলা হয়, গাড়ি চলছে তার এনার্জির কথা বলা হয়, কয়লা বার্ন করছে তার এনার্জির কথা বলা হয়, কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। কিন্তু আমরা কেমিস্ট্রিতে যখন পড়ি তখন আমাদের মূল জায়গাটা থাকে সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশনে কি ধরনের চেঞ্জ হচ্ছে সেটা, সেই জন্যে ফিজিবিলিটি। আজকে তুই বল আমাকে, যে যেটা পেট্রোলের গাড়ি, যে গাড়িটা পেট্রোলে চলে, সেই গাড়িটায় তুই যদি ডিজেল ঢেলে দিস তাহলে কি গাড়িটা চলবে? চলবে না। কারণ ডিজেল বার্ন করে যে এনার্জি, ডিজেলকে বার্ন করার ওখানে ক্ষমতা নেই, ফিজিবিলিটি নেই। তাহলে এনার্জি যদি কোথাও দেয়া হয় তাহলে সবসময় যে প্রসেসটা রান করবে এরকমটা সবসময় সত্যি নয়। কোন একটা রিয়াকশন 500 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়, তুমি 200 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে তাহলে কি রিয়াকশনটা হবে? হবে না। এক্স্যাক্টলি সো। আমি সেই কথাটাই বলতে চাইছি যে থার্মোডাইনামিক্স সবসময় কি নিয়ে আলোচনা করে না, ফিজিবিলিটি অফ এ প্রসেস। একটা প্রসেস হবে কি না, ওয়েদার টেক্স প্লেস আন্ডার এ গিভেন সেট অফ কন্ডিশন। মানে তুমি একটা কন্ডিশন ঠিক করে দিয়েছো, এই টেম্পারেচার, এই প্রেশার, এই ওই সেই সমস্ত ঠিক করে দিয়েছো। কি কি আমি সব নিয়ে আলোচনা করছি। তো গিভেন সেট অফ কন্ডিশন দিস রিয়াকশন টেক্স প্লেস, সেখানে রিয়াকশনটা হবে কি না, এবং যদি হয় একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সেখানে কি ধরনের এনার্জি চেঞ্জ হচ্ছে, কোন এনার্জি থেকে কোন এনার্জিতে কনভার্সন হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা থার্মোডাইনামিক্সের মধ্যে আলোচনা করব। প্রথম থার্মোডাইনামিক্সের ডেফিনেশনেই বুঝতে পারছিস যে চাপের জায়গাটা কোনটা। মানে এখানে কিন্তু কিছু অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে, যা তুই চোখে দেখতে পাবি না, যা তুই মনে মনে ভাবতে হবে, ইমাজিন করতে হবে। সেই জন্যে এখানে কিন্তু একটু এনার্জি জিনিসটাই একটু গন্ডগোলে। এনার্জি কখনো কেউ চোখে দেখতে পায় না, ফিল করতে পারে। এনার্জি কেউ দেখা যায় না, এনার্জি তোকে দিলাম এরকম ভাবে করা যায় না। সেই জন্য থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, বিষয়গুলো কিন্তু একটু চিন্তাদায়ক হয়ে যাচ্ছে, ব্যাপারগুলো কিন্তু একটু ভাবতে হচ্ছে। তো আমি তোকে এই বিষয়টা বললাম, এবং থার্মোডাইনামিক্স কি আমি তোকে প্রথমে বোঝালাম। আরও আস্তে আস্তে যতখানি তোর অসুবিধা হচ্ছে, সে অসুবিধাগুলো কিন্তু আস্তে আস্তে আরও তোর ক্লিয়ার হয়ে যাবে টাইম টু টাইম। কিন্তু থার্মোডাইনামিক্সের কিছু লিমিটেশনস আছে। থার্মোডাইনামিক্সে কি তুই পাবি না, তুই পড়ার আগেই জেনে নে। কারণ তুই মাঝখানে প্রশ্ন করতে পারিস যে স্যার এটা কি হবে, ওটা কি হবে। আমি তোকে আগেই বলে দিতে চাই, আমি একটু পড়ানোটা অন্যরকম ভাবে তোকে শেখাচ্ছি, আমি তোকে থার্মোডাইনামিক্সটার কনসেপশনটা দিতে চাই। তো এখানে কিন্তু রিয়াকশানে, থার্মোডাইনামিক্সে কিন্তু রিয়াকশানটা কখনোই কিন্তু ইট ডাজ নট টেল এনিথিং অ্যাবাউট দ্য রেট অ্যাট হুইচ রিয়াকশান বা গিভেন প্রসেস মে প্রসিড। মানে কি, মানে হচ্ছে যে রিয়াকশানটা আসতে যাবে না তাড়াতাড়ি যাবে না ধীরে যাবে, এসব কথা থার্মোডাইনামিক্স বলতে পারে না। বেশি এনার্জি দিলে বেশি তাড়াতাড়ি যাবে, কি কম এনার্জি দিলে কম তাড়াতাড়ি যাবে, এসবের কথা জিজ্ঞাসাই করা যাবে না। থার্মোডাইনামিক্স রেট অফ দ্য রিয়াকশন সম্পর্কে কোনো কিছু বলতে পারবে না। তুই বলি বেশি এনার্জি দিলে তাড়াতাড়ি, বলতে পারবে না। থার্মোডাইনামিক্সের লয়ের মধ্যে কোথাও বলা নেই যে এনার্জি দিলে হবে কি হবে না, সেটা বলতে পারবে, ফিজিবিলিটি বলতে পারবে, কিন্তু কখনোই রেট অফ দ্য রিয়াকশন সম্পর্কে সে কোনো কথা বলতে পারবে না। ধীরে যাবে কি আসতে যাবে কোনো ব্যাপারটা বলতে পারবে না। আর কি না, ইট কনসার্ন অনলি উইথ দ্য ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল স্টেটস অফ দ্য সিস্টেম অ্যান্ড টেলস নাথিং অ্যাবাউট দ্য মেকানিজম অর পাথ ফলোড। আজকে একটা রিয়াকশন হচ্ছে, তো রিয়াকশানটার প্রথমে টেম্পারেচার, প্রেশার, তার কনসেন্ট্রেশন কি ছিল সে ব্যাপারটা গুরুত্বপূর্ণ, এবং পরে ফাইনাল স্টেট মানে যখন রিয়াকশানে প্রোডাক্ট হয়ে গেল বা রিয়াকশান শেষ হয়ে গেল, তখন সেখানে টেম্পারেচার, প্রেশার, কনসেন্ট্রেশন ইত্যাদি ইত্যাদি, এই ব্যাপারটাই গুরুত্বপূর্ণ। তুমি কি নিয়ে শুরু করেছিলে, তুমি কি পেয়েছো, কিন্তু কিভাবে গেছে পাথওয়ে মেকানিজম, তার উপরে সাধারণত ডিপেন্ড করে না।
সাধারণত বললাম, জেনারেলি বললাম, তার পিছনে কারণ আছে, তো আমি পরে সে নিয়ে বলব। কিন্তু জেনারেলি পাথওয়ের উপরে ডিপেন্ড করে না, বা মেকানিজমের উপরে, কি প্রসেসের উপরে, সেটার উপরে ডিপেন্ড করে না বিষয়টা, শুধুমাত্র ডিপেন্ড করে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপরে। স্টেট বলতে কি বোঝায় সেটা আমি একটু বাদে বলছি। তো এটা হচ্ছে লিমিটেশন। এছাড়াও আমরা কি না, থার্মোডাইনামিক্সের লগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল মলিকিউল, একটা দুটো চারটে মলিকিউলের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কখনোই অ্যাপ্লাই করা যায় না। vast number of apply vast number of molecules and not to the individual molecules. তুমি নাইট্রোজেন হাইড্রোজেন নিয়ে অ্যামোনিয়া তৈরি করছো, একটা নাইট্রোজেন মলিকিউলের উপরে কতটা এনার্জি হচ্ছে এসব জিনিস এখানে ডিসকাস করা যাবে। ভাস্ট নাম্বার অফ, ম্যাক্রোস্কোপিক মানে অনেক নাম্বার মলিকিউলের উপরে এনার্জিটা কিভাবে ইউজ হচ্ছে সেই ব্যাপারটাই কিন্তু থার্মোডাইনামিক্সের মধ্যে আলোচনা করা হবে। এখানে কিন্তু কখনোই ইন্ডিভিজুয়াল মলিকিউল বা একটা পার্টিকেলস তার উপরে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব না। আমাদের কেমিক্যাল থার্মোডাইনামিক্সের মধ্যে সেসব সম্পর্কিত কোনো বিষয় নেই। লিমিটেশন এগুলো নিয়ে বলা যায় না। আর কি, it fails to explain about the system how far away from the equilibrium, মানে একটা রিয়াকশন ধর কোনো অবস্থাতে রয়েছে, এবারে এই রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম থেকে কতটা দূরে আছে, মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছতে কত টাইম লাগবে, ইকুইলিব্রিয়াম থেকে কতটা দূরে আছে, বা ইকুইলিব্রিয়াম ছাড়িয়ে চলে আসছে কিনা, বা ইত্যাদি ইত্যাদি, এসব বলতে পারবে না। কিন্তু ইকুইলিব্রিয়ামে যেতে গেলে ফরওয়ার্ড দিকে যেতে হবে কি ব্যাকওয়ার্ড দিকে যেতে হবে সেটা বলতে পারবে, কিন্তু ইকুইলিব্রিয়াম, অ্যাটেনমেন্ট অফ ইকুইলিব্রিয়ামের ডাইরেকশন বলতে পারবে, কিন্তু ইকুইলিব্রিয়ামটা কত, হাউ ফার অ্যাওয়ে, কত দূর আছে সেটা কিন্তু বলতে পারবে না। এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের লিমিটেশন। তো থার্মোডাইনামিক্স কি আমি তোকে বললাম, এবং তার চারটে লিমিটেশনও আমি তোকে বললাম। এবারে থার্মোডাইনামিক্স পড়তে গেলে তার কিছু বেসিক টার্মিনোলজি আছে, সেগুলো জানতে হবে। তো প্রথম কথা হচ্ছে যে থার্মোডাইনামিক্স আমার পড়ে কি কাজে লাগবে। তুই এখন বলতে পারিস যে আমার থার্মোডাইনামিক্স ফালতু জিনিস, এটা আমার পড়ে কোনো লাভ নেই, থার্মোডাইনামিক্সে কি কাজে লাগবে। এবার আমি তোকে বলি যে থার্মোডাইনামিক্স ছাড়া তুই বাঁচতে পারবি না, কারণ যত পৃথিবীতে যত মেশিন কাজ করে সেখানে কিন্তু এনার্জির কনভার্সন হয়। তুমি একটা স্টিম ইঞ্জিন একটা চলছে, সেখানে স্টিমের এনার্জি দিয়ে একটা টারবাইনকে ঘোরানো হচ্ছে, কিংবা কোথাও একটা রোলার ঘুরছে, কি একটা টারবাইন চলছে, সমস্ত কিছু কিন্তু এনার্জির ইউটিলাইজেশন, এনার্জিকে ইউজ করা হচ্ছে। তো এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু থার্মোডাইনামিক্সের লয়ের সাথে কোরিলেটেড। এগুলো না বুঝতে পারলে, থার্মোডাইনামিক্স না জানলে, কোনো ইন্ডাস্ট্রিতে যে যন্ত্রপাতিগুলো কাজ করে, মেশিনসগুলো কাজ করে, তাদের মেকানিজমও কিন্তু বুঝতে তুই পারবি না। সেই জন্য অ্যাপ্লিকেশান পুরোপুরি কিন্তু ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, এবং সেখানে যত মেশিনস আছে সব মেশিনগুলো কিন্তু এর সাথে এই আইডিয়ার উপরে বেস করেই তৈরি। সেই জন্য থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশান কিন্তু ভাস্ট, কোনো কথা হবে না। থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশান এতখানি বেশিভাবে থার্মোডাইনামিক্সকে অ্যাপ্লাই করা যায়। তো সেটার কথা আমি বললাম। এবার আমরা চলে আসছি কি না, থার্মোডাইনামিক্স পড়ার মূল বিষয়টা কিভাবে আমরা পড়বো। এইটা তো বললাম ইন্ট্রোডাক্টরি, কিভাবে আমরা পড়ব। দেখ, থার্মোডাইনামিক্সের সব থেকে প্রথমেই আমাদের যে বিষয়টা আমাদের চলে আসবে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের কিছু ল আছে, তার মধ্যে ফার্স্ট ল, সেটা আমাদেরকে পড়তে হবে। ফার্স্ট ল পড়ার আগে অনেক কিছু জানতে হবে, ফার্স্ট লর ব্যাকগ্রাউন্ডগুলো জানতে হবে, সমস্ত কিছু জানতে হবে। ফার্স্ট ল অনেক পরের ব্যাপার, কিন্তু আউটলাইনটা এরকম। ফার্স্ট ল পড়ার পরে আমাদের আসতে হবে থার্মোকেমিস্ট্রি, মানে যেটা ফার্স্ট ল এর অ্যাপ্লিকেশন। ফার্স্ট ল ইউজ করা হচ্ছে, অ্যাপ্লাই করা হচ্ছে, ফার্স্ট ল এর অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ থার্মোকেমিস্ট্রি। থার্মোকেমিস্ট্রি শেখার পরে তখন দেখা যাবে যে ফার্স্ট লটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়,
ফার্স্ট লতে কিন্তু অনেক সমস্যা রয়েছে যেগুলোকে ওভারকাম করা দরকার। তখনই আমরা চলে আসবো কোথায় না সেকেন্ড ল। সেকেন্ড লই হচ্ছে থার্মোডাইনামিক্সের ব্যাকবোন। সেকেন্ড লই হচ্ছে থার্মোডাইনামিক্সের সিদ্ধারা ব্যাকবোন। সেকেন্ড লয়ের পরে থার্ড লও আছে, কিন্তু আমরা আমাদের যা সিলেবাস সেটা থার্ড ল আমরা পড়বো, নিটের সিলেবাসের মধ্যে থার্ড ল আছে সেটাতে পড়বো, কিন্তু আমাদের বোর্ডসের যে সিলেবাস তার সিলেবাসটা কিন্তু ঠিক এইভাবে ওরিয়েন্টেড হবে। আমি তোকে পরিষ্কার পিকচার সহ আমি তোকে বলে দিচ্ছি, আমি জিনিসটা ভালো করে স্টাডি করেছি, দেখেছি কিভাবে তোকে পড়ানো উচিত। আমি বই ফলো করি না, তো যেভাবে ফলো করা উচিত সেভাবে আমি তোকে বলছি। ফার্স্ট ল থার্মোকেমিস্ট্রি, সেকেন্ড ল, এইভাবে আমরা যাব। তো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি না, ফার্স্ট ল পড়তে গেলে তো কিছু টার্মিনোলজি দরকার, কিছু টার্মস দরকার, যেসব জিনিস না জানলে তো ফার্স্ট ল স্টেটমেন্টটাই তো বুঝতে পারবো। তো সেইগুলো আমাদের প্রথমেই শিখে নেওয়া দরকার, জেনে নেওয়া দরকার, যে কাজটা আজকে আমরা করছি। কি না, প্রথমেই আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে সিস্টেম, সেকেন্ড সারাউন্ডিংস, আর বাউন্ডারি। এই তিনটে জিনিস নিয়েই কিন্তু আমাদের ইউনিভার্সটা তৈরি। আমাদের ইউনিভার্সটা তৈরি, সেখানে সিস্টেম আছে, সারাউন্ডিংস আছে, সিস্টেম সারাউন্ডিংসের মাঝে বাউন্ডারি আছে। তো চল আমরা সিস্টেম সারাউন্ডিংস বাউন্ডারিটা নিয়ে বোঝাই। সিস্টেম মানে কি না, যেখানে কিছু ঘটছে, যেখানে কিছু ঘটছে দ্যাট ইজ কল্ড সিস্টেম। যেখানটাতে আমি অবজার্ভ করছি, আউটসাইড থেকে অবজার্ভ করছি, সেটাকে বলে সিস্টেম। হোয়ার উই হ্যাভ স্পেশাল ইন্টারেস্ট ইন, একটা টেস্ট টিউবের রিয়াকশন হচ্ছে, টেস্ট টিউবটা কিন্তু আমাদের কাছে সিস্টেম। কোথা থেকে আমরা অবজার্ভ করছি, না টেস্ট টিউবের বাইরে যা ইউনিভার্সের যত জায়গা আছে সবই হয়ে গেল কি, সেটা হয়ে গেল সারাউন্ডিংস। সিস্টেম মানে হচ্ছে যেখানে কিছু ঘটছে, যার প্রতি আমাদের স্পেশাল ইন্টারেস্ট আছে, যেখানে আমি অবজার্ভ করছি যে জায়গাটা, দ্যাট ইজ কল্ড সিস্টেম। যেখান থেকে আমরা করছি সেটা হচ্ছে সারাউন্ডিংস। আর সিস্টেম এবং সারাউন্ডিংস এর মাঝে যেটা আছে দ্যাট ইজ কল্ড সিস্টেম বাউন্ডারি। তো সিস্টেম, ধর একটা টিপটের মধ্যে চা রয়েছে, দেখতে পাচ্ছিস যে টিপটের মধ্যে চা আছে, তো এই চা সমেত টিপটটা হচ্ছে কি আমার কাছে সিস্টেম। চা সমেত টিপটটা রাখা রয়েছে, দিস ইজ কল্ড সিস্টেম। এবারে সারাউন্ডিংস মানে কি না, সিস্টেমের বাইরে, এই বাইরের যা পোর্শন সব পোর্শন হচ্ছে কি সারাউন্ডিংস। এখন সিস্টেম এবং সারাউন্ডিংস এর মাঝখানে বাউন্ডারি থাকতে পারে, যে বাউন্ডারি রিয়েল, রিয়েল বাউন্ডারি। দেখ এদিকে দুদিকে বাউন্ডারি আছে, কিন্তু এই মাথাতে কোনো বাউন্ডারি নেই। তাহলে কি বোঝা যাচ্ছে না যে মাথায় একটা একটা জায়গা পর্যন্ত এই কাপটা রয়েছে? মানে বাউন্ডারিটা রিয়েল হতে পারে, ইমাজিনারিও হতে পারে। সিস্টেম এবং সারাউন্ডিংস তার মাঝখানে কিন্তু বাউন্ডারিটা রিয়েলও হতে পারে, বা সেখানে কিন্তু একটা বাউন্ডারি নাও থাকতে পারে, যেটা ইমাজিনারি বাউন্ডারি আমরা বলছি। যেরকম এখানে আমার সিস্টেমটা রয়েছে, টিপটটা আন্ডার অবজারভেশন, আমরা বাইরে থেকে দেখছি টিপটটা, তাহলে আমি আছি সারাউন্ডিংসে, টিপট ইটসেলফ হচ্ছে সিস্টেম। বাউন্ডারি, এই যে টিপটটার এই যে বাইরের দিকের গাটা, এই যে জায়গাগুলো, এইগুলো হচ্ছে বাউন্ডারি। কিন্তু এইখানে যে মাথাটা রয়েছে সেখানটা ফাঁকা রয়েছে, কিন্তু তবুও এই জায়গায় একটা ইমাজিনারি একটা বাউন্ডারি বলে মনে হচ্ছে যে ওই পর্যন্তই টিপটটা রয়েছে। সবসময় যে সেটা কাভার একটা রিয়েল বাউন্ডারি থাকবে এরকম কোনো কথা নেই। থার্মোডাইনামিক্সের ভাষা এটাকে বলে ইমাজিনারি বাউন্ডারি। এ নিয়ে আমরা ডিটেলে আসছি, পরে বলছি, কিন্তু আপাতত এটা শুনলি যে ইমাজিনারি বাউন্ডারি হলো।
যেখানেই না বুঝতে পারবি সেখানে আমাকে বলবি। তো এখানে টি পটটা রয়েছে এবং তাতে চা রয়েছে, এটা সিস্টেম, এ কথা আমি তোকে আগেই বলেছি যে এই জিনিসটা হচ্ছে সিস্টেম। এবং এই সিস্টেম কিন্তু আমাদের কি না, এর চারিধারে যে জায়গা, ঘর, সোফা, কার্পেট, দ্যাট ইজ কল্ড সারাউন্ডিংস। মানে ইউনিভার্স সিস্টেম আর সারাউন্ডিংস দিয়ে তৈরি। ইউনিভার্স, সারা পৃথিবী, এই সিস্টেম থাকে এবং তার সারাউন্ডিংস, আর তার বাইরে থাকে বাউন্ডারি। সিস্টেম আর সারাউন্ডিংসের মাঝখানে থাকে বাউন্ডারি। বেশি কিছু বোঝার জায়গা নেই, আমি তোকে সিম্পল ওয়েতে ছবি দেখিয়ে সমস্ত কিছু করে বোঝাচ্ছি। এখন এই সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে কিছু এনার্জির এক্সচেঞ্জ হতে পারে। মানে হয়তো চাটা গরম, তাহলে কি হবে না, গরম চা থেকে হিট সিস্টেম থেকে সারাউন্ডিংসে বেরিয়ে চলে আসবে, গরম চা থেকে বাইরে চলে আসবে। আবার কন্টেনারের মধ্যে বরফের টুকরো রয়েছে, তো বাইরে থেকে হিট ভিতরে ঢুকবে। তো এমন হতে পারে যে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে হিটের এক্সচেঞ্জ মানে আদান প্রদান হতে পারে, নাও হতে পারে। এমন ওয়াল যে সেখান দিয়ে হিট ঢুকছে না, বেরোচ্ছে না, সেরকমও হতে পারে। সেটা তো সিস্টেমের বিভিন্ন টাইপের মধ্যে চলে আসবে। এই যে সিস্টেমের মধ্যে হিট ঢুকছে বা সিস্টেমের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে, হোয়াট এভার মেবি। তো এইভাবে হতে পারে জিনিসটা সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে। তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সিস্টেম এবং সারাউন্ডিংস মিলিয়েই কিন্তু আমাদের ইউনিভার্স। ইউনিভার্সের যত কিছু আছে, যেটা সিস্টেম আর সেটা বাদ দিলে বাকি সবই কিন্তু হয়ে গেল তোর কি, সারাউন্ডিংস। সিম্পল ব্যাপার, তাদের মাঝখানে বাউন্ডারি। এবারে দেখ যে সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস, সেখানে আমরা তাহলে ডেফিনেশনটা কি বলছি দেখ। সিস্টেম ইন থার্মোডাই রেফার টু দ্যাট পার্ট অফ দ্য ইউনিভার্স ইন হুইচ অবজারভেশন আর মেড। যেটা আমি একটা টেস্ট টিউবে রিয়াকশন হচ্ছে, তো আমি তো অবজার্ভ করছি, আমি দেখছি কিছু ঘটছে, তো সেটা হচ্ছে সিস্টেম। অ্যান্ড দ্য রিমেইনিং ইউনিভার্স কনস্টিটিউট দ্য সারাউন্ডিংস। তাহলে পরিষ্কার বোঝা গেল সিস্টেম কাকে বলে, সারাউন্ডিংস কাকে বলে, একদম পরিষ্কার, ব্যাপারটা ক্লিয়ার। যে যেখানে আমি কিছু অবজার্ভ করব, স্পেশাল উই হ্যাভ স্পেশাল ইন্টারেস্ট ইন, যেখানে আমার কিছু জানার দরকার, বোঝার দরকার, দেখার দরকার, দ্যাট ইজ কল্ড সিস্টেম। আর যেখান থেকে আমি দেখছি বাকি সব পৃথিবীর সমস্ত কিছু হচ্ছে কি, সারাউন্ডিংস। সারাউন্ডিংস ইনক্লুড এভরিথিং আদার দ্যান সিস্টেম। সারাউন্ডিংসের মধ্যে সব কিছুই আছে, সিস্টেম বাদে। সিস্টেম বাদে যা কিছু পড়ে রইল সবই কিন্তু ইউনিভার্সের সমস্ত কিছু, বাকিগুলো সবই কি, সারাউন্ডিংস। তাই আমরা বলতে পারছি যে ইউনিভার্স মানে সিস্টেম প্লাস সারাউন্ডিং। সিস্টেম আর সারাউন্ডিং এদেরকে অ্যাড করলে এটাই হবে কি, এটাই হবে দ্য ইউনিভার্স। ব্যাস, সিম্পল ব্যাপার হয়ে গেল। তো সিস্টেম সারাউন্ডিং সম্পর্কে তোর পরিষ্কার একটা ধারণা হলো। এবারে হচ্ছে বাউন্ডারি। বাউন্ডারি কত রকমের হতে পারে, ভালো করে আমার কথাটা শোন, বোঝার চেষ্টা কর যে বাউন্ডারি কত রকমের হতে পারে। তো বাউন্ডারি, এক সেকেন্ড, আচ্ছা, বাউন্ডারি কত রকমের হতে পারে সেটা দেখ। যে বাউন্ডারি, প্রথম কথা হচ্ছে যে সিস্টেম এবং সারাউন্ডিংসকে সেপারেট করেছে তাকে বলে বাউন্ডারি। বাউন্ডারি রিয়েল হতে পারে, ইমাজিনারি হতে পারে, রিজিড হতে পারে, নন রিজিড হতে পারে, কন্ডাক্টর অফ হিট হতে পারে, ডায়াথার্মিক ওয়াল, অথবা
নন কন্ডাক্টর অফ হিট হতে পারে অ্যাডিয়াবেটিক ওয়াল। এই দুটো কথা মনে রাখবি, ডায়াথার্মিক ওয়াল, অ্যাডিয়াবেটিক ওয়াল, এগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে এগুলো লাগবে কাজে। আবার বলছি যে বাউন্ডারি অনেক রকমের হতে পারে, রিয়েল হতে পারে, ইমাজিনারি তো হতেই পারে, রিজিড, নন রিজিড। কন্ডাক্টর অফ হিট ডায়াথার্মিক ওয়াল, নন কন্ডাক্টর অফ হিট অ্যাডিয়াবেটিক। কন্ডাক্টর অফ হিট মানে তার মধ্যে দিয়ে হিট ঢোকা বেরোনা করতে পারে, নন কন্ডাক্টর মানে সেখান থেকে হিট অ্যালাউড না, হিট বেরোবে না, ঢুকবে না, এসব হবে না, হিট অ্যালাউড না। তাহলে আমি যদি ক্লাসিফিকেশনটাকে এরকম ভাবে করে নিই তাহলে কিরকম হবে? বাউন্ডারি, তাকে দুভাগে ভাগ করে নিলাম, একটা হচ্ছে ইমাজিনারি, তাহলে বাউন্ডারিটাকে আমরা ভাগ করে নিচ্ছি ইমাজিনারি, আর এদিকে চলে আয় রিয়েল। বাউন্ডারিকে দুভাগে ভাগ করে নিলাম, ইমাজিনারি আর রিয়েল, হয়ে গেল। এবার রিয়েলটাকে আমরা আবার দুভাগে ভাগ করে নিলাম, একটা হচ্ছে কন্ডাক্টিং আর একটা হচ্ছে কি নন কন্ডাক্টিং। নন কন্ডাক্টিং আর কন্ডাক্টিং, এই কন্ডাক্টিংটা মানে হচ্ছে কি না ডায়াথার্মিক, ডায়াথার্মিক, আর এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক। তো কন্ডাক্টিং হতে পারে, নন কন্ডাক্টিং হতে পারে। তো কন্ডাক্টিংটা আবার নন কন্ডাক্টিং, কন্ডাক্টিং যেটা সেটাই হচ্ছে ডায়াথার্মিক, আর নন কন্ডাক্টিংটা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক। তাহলে বাউন্ডারি, ইমাজিনারি, রিয়েল, রিজিড, নন রিজিড ওটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। রিজিড মানে হচ্ছে যে যেটা শক্তপোক্ত এরকম ধরনের, আর অতটা শক্তপোক্ত না এরকম, ওটা তো রিয়েলের মধ্যেই পড়ছে, সেটা গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন নয়। ক্লাসিফিকেশন যেটা কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং, সেটাই আমাদের সিস্টেম এবং সারাউন্ডিংসের সাথে কোরিলেটেড বিষয়। তো বাউন্ডারি ইমাজিনারি হতে পারে, রিয়েল হতে পারে, রিয়েলটা আবার কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং হতে পারে, যার মধ্যে ডায়াথার্মিক। কন্ডাক্টিং মানে হচ্ছে যেখান থেকে হিট পাস করতে পারে, হিট এনার্জি, এনার্জি passes through it. Energy is not allowed to pass through it. এনার্জিটা কিন্তু অ্যালাউ করা যাবে না, ওর মধ্যে দিয়ে যেতে অ্যালাউ করা যাবে না, এনার্জিটা পাস করবে না। এটা হচ্ছে এত রকম টাইপের বাউন্ডারি কথা আমি বললাম, ভালো কথা। এইবারে দেখ বাউন্ডারির আমরা এক্সাম্পল দিচ্ছি। বাউন্ডারি তো এক্সাম্পল না দেখতে পেলে তো কনসেপশনটা ক্লিয়ার হবে না। তো বাউন্ডারি এক্সাম্পল দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমি যে বাউন্ডারির কথা বলছি, যদি সেখানে কোনো বাউন্ডারি না থাকে, মানে ইমাজিনারি, ইমাজিনারি বাউন্ডারি মানে কি, সেখানে রিয়েল কোনো বাউন্ডারি নেই। যেরকম ধর এই বিকারটা, এই বিকারটার মাথাটা ফাঁকাই রয়েছে, তাহলে এখানে ম্যাটার এবং এনার্জি, মানে ম্যাটার মাস আর এনার্জি দুটোই কিন্তু এখান থেকে ট্রান্সফার পসিবল। ওখান থেকে মাস বেরিয়ে যেতে পারে, এনার্জি বেরোতে পারে, এনার্জি ঢুকতে পারে, দুটোই ট্রান্সপারেন্স যদি পসিবল হয় তাকে বলে ইমাজিনারি বাউন্ডারি, যেরকম তুই বিকারটা দেখতে পাচ্ছিস। সেকেন্ড থিং হচ্ছে যেখানে এমন একটা যেটাতে রিয়েল ডায়াথার্মিক, ডায়াথার্মিক মানে রিয়েল, এই মাথাটা কাভার করে দেওয়া রয়েছে, মাথাটা আটকানো রয়েছে, কিন্তু এর ওয়াল দিয়ে কিন্তু এনার্জিটা ঢোকা বেরোনা করতে পারে, কিন্তু মাস কিন্তু এখানে অ্যালাউড না। তাহলে ম্যাটার কিন্তু বেরোবে, ঢুকবে না, কিন্তু এনার্জিটা অ্যালাউড, এনার্জি অ্যালাউড। যদি এমন হয় যে সেখানে কিন্তু কোনো মাস ঢোকা বেরোনা করতে পারবে না, জিনিসটা সব বন্ধ করা আছে, কিন্তু দেয়ালটা এমন, ওয়ালটা এমন ডায়াথার্মিক, ডায়াথার্মিক মানে তার থ্রু দিয়ে
এনার্জি ঢুকতেও পারবে, বেরোতেও পারবে। একটা কাঁচের বিকার রয়েছে, মাথা ফাথা সব ঢাকা দেওয়া রয়েছে, সেখান থেকে তো এনার্জি ঢোকা বেরোনা করতেই পারবে না, সেটা তো কোনো অসুবিধার কিছু নেই। আর আর হচ্ছে যে এটা থার্মোফ্লাস্ক এরকম টাইপের রয়েছে। তো এটা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক, রিয়েল এবং অ্যাডিয়াবেটিক। কেন রিয়েল অ্যাডিয়াবেটিক না, এখানে কিন্তু মাস ট্রান্সফার তো হচ্ছেই না, সব তো কাভার করা রয়েছে। প্লাস এই ওয়ালটা এমন যে এনার্জি ট্রান্সফার কিন্তু সেটাও পসিবল নয়। তো যদি এরকম হয় তাহলে সেই ধরনের বাউন্ডারিকে বলছি রিয়েল অ্যাডিয়াবেটিক বাউন্ডারি, রিয়েল এবং অ্যাডিয়াবেটিক বাউন্ডারি। তো আশা করছি যে তিন রকম বাউন্ডারি, যেটা ইমাজিনারি, রিয়েল ডায়াথার্মিক, রিয়েল অ্যাডিয়াবেটিক, সেটা আশা করছি বুঝতে পেরেছিস। বাউন্ডারি সম্পর্কে জানা হলো। এবার বাউন্ডারি কার থাকবে? সিস্টেমের। বাউন্ডারি কার থাকবে? সিস্টেমের বাউন্ডারি থাকবে। বাউন্ডারি কার? সিস্টেমের। তো বাউন্ডারি যদি সিস্টেমের, এখন আমি তোকে, আচ্ছা বাউন্ডারির ব্যাপারটা বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস বাউন্ডারি? স্যার রিয়েল ডায়াথার্মিকটা আরেকবার বলবেন? রিয়েল ডায়াথার্মিক মানে হচ্ছে যে সেখানে এনার্জি ট্রান্সফারটা পসিবল, কিন্তু কোনো মাস ট্রান্সফারটা পসিবল নয়। একটা জায়গায় কন্টেনারটা আছে, তার সব দিকটা কাভার করা রয়েছে। এরকম একটা কন্টেনার রয়েছে, এটা পুরোটাই এরকম করে কাভার করা আছে, আটকানো আছে, এর মধ্যে জল আছে। জলটা বেরিয়ে চলে যাবে? বেরোতে পারবে না, জলটা বেরোতে পারবে না, মাছটা বেরোতে পারবে না। কিন্তু বাইরে থেকে গরম বা ঠান্ডা এরকম এনার্জির বেরোনা ঢোকা করতে পারবে, তাকেই বলে রিয়েল ডায়াথার্মিক। কথাটা বুঝেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, তো বাউন্ডারি কার থাকবে? সিস্টেমে। তো এই বাউন্ডারির ওপর বেস করে সিস্টেমের কত রকম টাইপ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সিস্টেম হচ্ছে বেসড অন বাউন্ডারি, বাউন্ডারির ওপর বেস করে কত রকমের সিস্টেম হয়। আর কম্পোজিশন মানে সিস্টেমের মধ্যে কি আছে তার উপর বেস করে সিস্টেমের টাইপস হয়। তো বাউন্ডারির উপর বেস করে আবার কত রকমের হয়? তিন রকমের তুই বাউন্ডারি পড়েছিস, তো তিন রকমেরই সিস্টেম হবে। একটাকে আমরা বলছি কি ওপেন সিস্টেম, একটাকে বলছি কি ক্লোজ সিস্টেম, একটাকে বলছি কি আইসোলেটেড সিস্টেম। কথাগুলো ভালো করে শোন, কারণ এগুলোর সাথে আমাদের থার্মোডাইনামিক্সটা এই প্রথমের দিকে এইসবগুলো লেখা, যেগুলো কেউ ভালো করে পড়তে পারে না, বুঝেও না, তো পরের দিকে গিয়ে সমস্ত গন্ডগোল করে ফেলে। তো ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম, বেসড অন বাউন্ডারি, বেসড অন কম্পোজিশন, সেখানেও দুটো টাইপ আছে। সব টাইপই আমি তোকে বলবো, সেখানেও দুটো টাইপ আছে, একটা হচ্ছে হোমোজেনিয়াস, একটা হচ্ছে হেট্রোজেনিয়াস। তাহলে সিস্টেমের টাইপ তোর সামনে পরিষ্কার রয়েছে। বাউন্ডারির ওপরে বেস করে তিন রকমের, বেসড অন বাউন্ডারি, বেসড অন কম্পোজিশন, সেখানেও কিন্তু হোমোজেনিয়াস এবং হেট্রোজেনিয়াস দু রকমের বেসড অন কম্পোজিশন দু রকমের রয়েছে, হোমোজেনিয়াস অ্যান্ড হেট্রোজেনিয়াস। এবারে আমি এগুলোর এক্সাম্পল দিচ্ছি, ওপেন, ক্লোজড, আইসোলেটেড। বাউন্ডারি তো দেখেইছিস, ওখান থেকেই এক্সাম্পল হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। প্রথম কথা হচ্ছে ওপেন সিস্টেম মানে দেখ, এই বিকারটা ফাঁকা অবস্থাতে রয়েছে, এই বিকারটা ফাঁকা অবস্থাতে রয়েছে, যেরকম একটা চা বা কফি রয়েছে, তো ওখান থেকে তো ওয়াটার ভেপার হয়ে তো সেই ভেপারটাও বেরিয়ে চলে যাচ্ছে।
আবার ম্যাটার এনার্জিও বেরোচ্ছে। তো এনার্জি ম্যাটার যদি ওপেন সিস্টেম মানে কি, যেখানে এনার্জি এবং ম্যাটারও এদিক সেদিক করতে পারে সিস্টেম সারাউন্ডিংসের মধ্যে, এবং এনার্জিও যেতে আসতে পারে, তাকে বলে ওপেন সিস্টেম। যেরকম তুই দেখছিস যে ফাঁকা একটা বিকার, মাথা খোলা একটা বিকার, যেখানে গরম সলিউশন রয়েছে এবং সেই সলিউশনটা কিন্তু সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে যাতায়াত করতে পারছে, এটাকে বলে ওপেন সিস্টেম। নেক্সট, এটা হচ্ছে ঢাকা দেয়া রয়েছে, মাথাটা ঢাকা দেয়া রয়েছে। দেখ নিচের ছবিটা দেখ, বা উপরের টিপটটাও দেখ। তো ঢাকা যখন দেয়া রয়েছে তখন তো ম্যাটার ঢোকা বেরোনা করতে পারবে না, ম্যাটার ক্রস, এখান দিয়ে ওয়াটার ঢুকবে কি করে, বন্ধ করা আছে সব। কিন্তু এনার্জিটা ভিতরে বাইরে যেতে পারে, এনার্জিটা কিন্তু যাতায়াত করতে পারে। এটা কিন্তু ক্লোজ সিস্টেম, এটাকে বলে ক্লোজ সিস্টেম, যেখানে ম্যাটার ঢোকা বেরোনা করতে পারবে না কিন্তু এনার্জিটা পাস করতে পারবে। যেরকম ক্লোজড একটা স্টিলের টিপট রয়েছে, সেই টিপটে শুধুমাত্র এনার্জির ব্যাপারটাই কিন্তু এদিক সেদিক হবে, তাকে বলে ক্লোজ সিস্টেম। আর হচ্ছে কি আইসোলেটেড সিস্টেম, একদম এমন একটা সিস্টেম যেখানে কিনা কোনোভাবেই কিন্তু কোনো ম্যাটার বা এনার্জি কোনো কিছুই কিন্তু যদি না ঢোকা বেরোনা করতে পারে, তাহলে তখন তাকে বলে আইসোলেটেড সিস্টেম। এখন দেখ, পারফেক্ট আইসোলেটেড সিস্টেম ইম্পসিবল, পারফেক্ট আইসোলেটেড সিস্টেম কিন্তু হয় না কখনো। কারণ দেখ, তুই যদি একটা থার্মোফ্লাস্কের মধ্যে চা রাখিস, সেটা কি 5 বছর বাদেও সেটা চাটা গরম থাকবে? কোনোদিন সম্ভব? তার মানে কিছু না কিছু হিট লস্ট হয়, বেরোয়। হটপটের মধ্যে যদি কোনো খাবার দাবার রাখি, সেটা কি গরম থাকে? কিছুক্ষণ থাকতে পারে, তার মানে হিটের এক্সচেঞ্জ হয়। সেই জন্য পারফেক্ট আইসোলেটেড সিস্টেম সেটা কিন্তু কখনোই কি সম্ভব না। কিন্তু আমরা থার্মোডায়নামিক্সে অনেক কিছুই পড়ি যেটা ইমাজিন করতে হয়, যেটা ভেবে নিতে হয়, কল্পনা করে নিতে হয়, না হলে হয় না, জমে না, ব্যাপারটা বুঝতে পারবি না। তো আইসোলেটেড সিস্টেম কিন্তু সেরকমই একটা। এবারে দেখ আর একটা কি না, হোমোজেনিয়াস অ্যান্ড হেটেরোজেনিয়াস সিস্টেম। খুব সোজা ব্যাপার, খুব ইজি ব্যাপার, হোমোজেনিয়াস হেটেরোজেনিয়াস সিস্টেম। হোমোজেনিয়াস মানে কি সিঙ্গেল ফেজ, সেখানে একটাই মাত্র ফেজ, সে সলিড লিকুইড গ্যাস যে কোনো একটাই ফেজ। তুই চিনির জল করে রেখে দিয়েছিস, তো চিনি জল একদম মিশে গেছে। তো যদি একটাই মাত্র ফেজ, কমপ্লিটলি ইউনিফর্ম, সব জায়গায় চিনির জল একই রকমের রয়েছে, একই রকমের যদি থাকে, ইউনিফর্ম থ্রু আউট, তাহলে সেটা হোমোজেনিয়াস এবং একটাই মাত্র ফেজ হবে। তুই চিনির জল নিয়েছিস, এখানে চিনিটা কিছুটা সলিড পড়ে রয়েছে, তাহলে এটা একটা সলিড ফেজ, এটা একটা লিকুইড ফেজ। এটা কিন্তু হোমোজেনিয়াস হলো না, এটা তখন হেটেরোজেনিয়াস হয়ে গেল। হেটেরোজেনিয়াস, হোমোজেনিয়াস মানে একটাই ফেজ থাকে, সিঙ্গেল ফেজ সিস্টেম। এটা একটাই মাত্র ফেজ, ওয়ান ফেজ সিস্টেম। আর হেটেরোজেনিয়াস হচ্ছে সব জায়গাটা একই রকমের হবে না, ইট ইজ নট ইউনিফর্ম থ্রু আউট, সব জায়গাটা একই রকমের হবে না। তুই যদি চিনির জল, এখানে সলিড চিনি পড়ে রয়েছে, তাহলে উপরে গেলে চিনির জল পাবি, কিন্তু নিচে গেলে আবার চিনিও পাচ্ছিস, তাহলে কম্পোজিশনটা কি সব জায়গায় একই রকমের হলো? একই রকমের হলো না। তো একই রকমের যদি না,
সব জায়গায় যদি সমান কম্পোজিশন যদি না থাকে, তাহলে সেটা হয়ে গেল কি হেটেরোজেনিয়াস সিস্টেম। তাহলে সিস্টেমের যে 5টা টাইপ, এক্সাম্পল সমেত ভালো করে এগুলো মাথার মধ্যে রাখ, কারণ এগুলো ছাড়া কিন্তু তোর ব্যাপারটা হবে। হেটেরোজেনিয়াসে অ্যাটলিস্ট 2টো ফেজ তো থাকবেই, 3টে ফেজও থাকতে পারে, 2 or more ফেজ, কোনো অসুবিধার কিছু নেই। 2টো অথবা 3টে ফেজ থাকতে পারে, 3টের বেশি তার ফেজ হবে না। সলিড লিকুইড গ্যাস এগুলোই হচ্ছে ফেজ, তো তার বেশি ফেজ হবে। হলো, এবার আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে কি না, ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। ম্যাক্রোস্কোপিক প্রপার্টি মানে কি? মানে হচ্ছে যে আমরা যখন যে সমস্ত প্রপার্টির কথা বলবো সেগুলো কিন্তু লার্জ নাম্বার অফ পার্টিকেলসের জন্যই অ্যাপ্লিকেবল হবে। লার্জ নাম্বার অফ পার্টিকেলস, দ্য প্রপার্টিজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ম্যাক্রোস্কোপিক সিস্টেম ইজ কল্ড ম্যাক্রো। তুই ধর আমি তোকে বলছি যে বয়েলিং পয়েন্ট, এটা একটা প্রপার্টি। এটা কি প্রপার্টি? এটা তো ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। জল আছে, সেখানে তো একটা মলিকিউল নেই, সেখানে তো প্রচুর মলিকিউল আছে, তাদের সবাই ভেপার ফেজে যাবে। একটা মলিকিউল ভেপার ফেজে যাচ্ছে, তার উপরে কি এনার্জি অ্যাপ্লাই হচ্ছে, এগুলো কি গুরুত্বপূর্ণ বিষয়? না, গুরুত্বপূর্ণ বিষয় নয়। তাহলে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি মানে এমন প্রপার্টির কথা বলা হবে যেটা লার্জ নাম্বার অফ মলিকিউলসের সাথে অ্যাসোসিয়েটেড, যুক্ত, তাদেরকে বলে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। এবং সেগুলো কি কি? প্রপার্টিগুলো কি কি? অনেক প্রপার্টি আছে এরকম। প্রেশার, প্রেশার তো একটা মলিকিউল হয় না। প্রেশার, ভলিউম, টেম্পারেচার, কম্পোজিশন, ডেনসিটি, ভিসকোসিটি, সারফেস টেনশন, রিফ্র্যাক্টিভ, সবই বেশিরভাগ সব প্রপার্টি কি ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। এই প্রপার্টিগুলোই হচ্ছে ম্যাক্রোস্কোপিক। তো এই প্রপার্টিগুলো যখন আমরা স্টাডি করব তখন আমরা বলবো যে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি আমরা স্টাডি করছি। ম্যাক্রোস্কোপিক প্রপার্টি মানে হচ্ছে লার্জ নাম্বার অফ মলিকিউলস, সেক্ষেত্রে যে সমস্ত প্রপার্টিগুলো যার সাথে অ্যাসোসিয়েটেড, যার সাথে যুক্ত, তাকে বলে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস। আচ্ছা, এবারে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে স্টেট অফ এ সিস্টেম। স্টেট অফ এ সিস্টেম ব্যাপারটা কি? দেখ, একটা সিস্টেমকে যখন তুই ডিফাইন কর, সিস্টেম মানে কি? সিস্টেম মানে ইউনিভার্সের একটা পার্টিকুলার জায়গা, সেটা সারাউন্ডিংস থেকে বাউন্ডারি দিয়ে আলাদা করা রয়েছে, রিয়েল বা ইমাজিনারি, যার প্রতি আমার স্পেশাল ইন্টারেস্ট আছে। যেরকম টিপটটা ছিল, যেরকম কোনো টেস্ট টিউব, ওটা হচ্ছে সিস্টেম। তো এই সিস্টেমে যখন সমস্ত ওর প্রপার্টিগুলোকে ফিক্সড করে দেওয়া হবে, প্রপার্টি মানে হচ্ছে টেম্পারেচার, প্রেশার, কনসেন্ট্রেশন। এক মিনিট আসছি।
তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে কি বলছিলাম ভুলে গেল, এরকম সে কথা বললে না আর মাথায় থাকে না আমার কিছু। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা থার্মোডাইনামিক সিস্টেমকে ডিফাইন করতে গেলে কিছু প্রপার্টি কথা তোকে বলতে হবে বা তোকে ফিক্সড করে দিতে হবে, না হলে তো সিস্টেম। আচ্ছা, কথার কথা যে তুই বললি বাড়িতে গিয়ে মাকে বললি যে মা এক গ্লাস জল দাও, তো এই এক গ্লাস জল এটা হচ্ছে একটা সিস্টেম, কিন্তু তুই কি বললি যে কত ভলিউম তার, কত নাম্বার অফ মলিকিউলস, কত প্রেসার, কত টেম্পারেচার, এসব কি কিছু বললি? কিছু বললি না। তার মানে কি সেগুলো সব তুই ফিক্সড করে নিয়েছিস যে রুম টেম্পারেচার, প্রেসার এত, ভলিউমটা একটা গ্লাসে কত ভলিউম হয় মোটামুটি, এগুলো সব ফিক্সড করে নেওয়া। যখন তুই করে নিচ্ছিস যে প্রপার্টিগুলো, সেগুলোকেই বলে কি স্টেট প্রপার্টিজ। সেগুলোকে বলে একটা স্টেটকে ডিফাইন করার জন্যে যে প্রপার্টিগুলো, সেগুলোকে বলে স্টেট প্রপার্টিজ। বাই স্টেটিং দ্য স্টেট অফ এ সিস্টেম উই নিড দ্য কন্ডিশন অফ দ্য সিস্টেম বাই মেজারিং সাম ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ লাইক কি কি প্রপার্টি না টেম্পারেচার, প্রেসার, ভলিউম। এই প্রপার্টিগুলোকেই আমরা মেজার করি, এগুলো দিয়েই কিন্তু একটা স্টেটকে ডিফাইন করি। স্টেট মানে কি, একটা সিস্টেম মানে কি, তুই ভাব যে সিস্টেম মানে হচ্ছে সেখানে কিছু মলিকিউলস আছে, কি লিকুইড আছে, কি গ্যাস আছে, কি যাই হোক আছে, তাকে তুই ডিফাইন করবি কি করে, তাকে তুই বলবি কি করে, তার সম্পর্কে তুই কিছু বলতে হবে। এত মোল অক্সিজেন গ্যাস আছে, এত টেম্পারেচারে, এত প্রেসারে, এত ভলিউমে, এই যে জিনিসগুলো বলছিস এগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক প্রপার্টির কথা বলছিস, এবং এই প্রপার্টি দিয়ে যখন তুই একটা সিস্টেমকে ডিফাইন করছিস সেটাকে বলে স্টেট অফ এ সিস্টেম। তো নর্মালি আমরা থার্মোডাইনামিক্সে যখনই আমরা সিস্টেমকে বোঝাই তখন তার স্টেটকে ডিফাইন করি, কিছু না বললে তার ওই প্রপার্টিগুলোকে ফিক্সড বলে ধরে নেওয়া হবে। তো আমাদের কাছে সবসময় স্টেটটা কারেন্ট পজিশন অফ দ্য সিস্টেম, মানে এখন সিস্টেমের কি অবস্থা, তার টেম্পারেচার, প্রেসার কি, the position of the system at which its measurable properties have constant value is termed as state of the system। মানে তার টেম্পারেচার এই, তার প্রেসার এই, তার ভলিউম এই, ব্যাস ওই সিস্টেমটার এইগুলো সব বলে দেওয়া হলো, তাহলে ওটা হচ্ছে একটা কি হয়ে গেল না স্টেট, একটা সিস্টেমের স্টেট। তোর কাছে একটা বিকারে জল আছে, তুই বললি 5 লিটার জল আছে, তার প্রেসার এত, টেম্পারেচার এত, ভলিউম এত, সব বলে দিলি, ব্যাস এগুলো হচ্ছে স্টেট, ফিক্সড করে দিলি, ওটা হচ্ছে একটা স্টেট। আবার যখন স্টেটটা চেঞ্জ হবে তখন ওটা একটা আলাদা স্টেট হয়ে যাবে, টেম্পারেচার, প্রেসার। স্টেট অফ এ সিস্টেম মিন্স কন্ডিশন অফ এক্সিস্টেন্স অফ দ্য সিস্টেম when its microscopic properties have definite values। মানে কি, তার টেম্পারেচার একটা ডেফিনিট ভ্যালু আছে, ভলিউমের একটা ডেফিনিট ভ্যালু আছে, এইগুলো ফিক্সড আছে, তাহলেই সেটা একটা স্টেট। ইফ এনি অফ দ্য
macroscopic properties of the system changes, the state of the system also said to change. যখন এই কোনো প্রপার্টি চেঞ্জ হবে, টেম্পারেচার বেড়ে গেল কি ভলিউম কমে গেল কি প্রেসার চেঞ্জ হয়ে গেল, তখন আমি বলবো ওটা আর একটা স্টেট, ওটা ডিফারেন্ট একটা স্টেট। আমার কাছে যে বিকারে জল ছিল সেই সব ছিল, তার টেম্পারেচার প্রেসার ভলিউম এসব ছিল, এবার সেটা চেঞ্জ হয়ে গিয়ে টেম্পারেচার প্রেসার ভলিউম এসব চেঞ্জ হয়ে গেল, আলাদা হয়ে গেল, তো সেটা একটা ডিফারেন্ট স্টেট হয়ে গেল, আলাদা একটা। তো প্রথমে স্টেটটাকে বলবো ইনিশিয়াল স্টেট, পরেরটাকে বলবো ফাইনাল স্টেট। ইনিশিয়াল স্টেট একটা, ফাইনাল স্টেট একটা, ব্যাস এইভাবে হবে। কত সুন্দর ব্যাপার। দাস স্টেট অফ এ সিস্টেম, the state of a system fixed by its macroscopic properties, মানে একটা স্টেট যখন বলবো তার কিন্তু ম্যাক্রোস্কোপিক প্রপার্টি গুলোকে আমি সমস্ত ফিক্সড করে দিলাম, ডেফিনিট ভ্যালু দিয়ে দিলাম। তো স্টেট অফ এ সিস্টেম কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। অর্ধেক স্টুডেন্ট, 99% স্টুডেন্ট কিন্তু ব্যাপারটা বোঝে না। আমি তোকে আবারও বলছি ভালো করে, আজকে পড়াশোনা একটু ডিস্টার্ব হয়েছে, যাকে আমি সরি আর কি। আমাদের বাড়িতে একটু মানে লোকজন তো আসে না, অ্যাকচুয়ালি একজন অসুস্থ হয়েছে, তো তার ইনফরমেশনের জন্য আর কি লোকজন আসছে, তো দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছে। এনিওয়ে, তো আমরা যেটা বলতে চাইছি যে তোর কাছে একটা এরকম ধরনের কোনো বিকার আছে, সেখানে একটা গ্যাস ফ্যাস আছে, তার প্রেশার P1, টেম্পারেচার T1, ভলিউম V1 এরকম আছে। এবারে হচ্ছে এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, কারণ টেম্পারেচার প্রেশার এইসব তুই বলে দিয়েছিস। এবারে তুই চেঞ্জ করেছিস, প্রেশার হয়ে গেছে P2, ভলিউম হয়ে গেছে V2, T হয়ে গেছে T2, তাহলে এটা ফাইনাল স্টেট। এই যে স্টেট বলছিস, ইনিশিয়াল স্টেট, ফাইনাল স্টেট, চেঞ্জ করেছিস। ইনিশিয়াল স্টেট, ফাইনাল স্টেট, যখন তুই এই ম্যাক্রোস্কোপিক, এই টেম্পারেচার প্রেশার ভলিউম এগুলো কি ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, এগুলো যখন ফিক্সড আছে তখন একটা স্টেট, আবার যখন আরেকটা ভ্যালু হয়েছে তখন আরেকটা স্টেট। এরকম একই মলিকিউল কিন্তু বিভিন্ন বিভিন্ন স্টেটে থাকতে পারে, এমনটা হতেই পারে। তো এটাকে বলে থার্মোডাইনামিক স্টেট। ধর ইনিশিয়াল স্টেট, এখানে ভলিউম V1 বলছিস, টেম্পারেচার T1 বলছিস, প্রেশার P1 বলছিস, এটা একটা ইনিশিয়াল স্টেট, দেখতেই পাচ্ছিস। এবার একে তুই কোনো রকম ভাবে চেঞ্জ করেছিস, এনার্জি দিয়ে চেঞ্জ করেছিস, তোর কাছে ফাইনাল স্টেট হয়ে গেছে। ভলিউম এখানে V2 হয়ে গেছে, টেম্পারেচারটা এখানে T2 করে দে, প্রেশারটা এখানে P2 করে দে, তাহলে ওটা একটা আলাদা স্টেট, এটা একটা আলাদা স্টেট। ব্যাস, সো ইজি। ব্যাপারগুলো নিয়ে একেবারেই জটিল করার কিচ্ছু নেই। তো ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট আমরা বললাম স্টেট অফ এ সিস্টেম। চেঞ্জ of the magnitude of the properties can change the state of a system. These properties are called state variables or state function. যে প্রপার্টিগুলোকে আমরা চেঞ্জ করছি, চেঞ্জ অফ দ্য ম্যাগনিটিউড অফ প্রপার্টি ক্যান চেঞ্জ দ্য স্টেট অফ দ্য সিস্টেম, দিস প্রপার্টিজ আর কল্ড স্টেট ভেরিয়েবলস। মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার সময় আমরা যেগুলোকে চেঞ্জ করলাম, যে জিনিসগুলোকে চেঞ্জ করলাম, আমাদের টেম্পারেচার নাও চেঞ্জ করতে পারি, ভলিউমটাকে চেঞ্জ করবো, ভলিউমটা চেঞ্জ হলো কি প্রেশারটা চেঞ্জ হলো, তাহলে তখন সেটাকে বলা হবে কি, যেটা চেঞ্জ হলো, যার ম্যাগনিটিউড চেঞ্জ হলো, তাকে বলা হবে কি স্টেট ফাংশন। সেই প্রপার্টিজ, সেই সমস্ত প্রপার্টি, একটা চেঞ্জ হতে পারে, মোর দ্যান ওয়ান চেঞ্জ হতে পারে, দিস প্রপার্টিজ, দিস প্রপার্টি, একটা হলে একটা, বেশি হলে বেশি, দিস প্রপার্টিজ কল্ড দ্য স্টেট ভেরিয়েবলস অর স্টেট ফাংশন। তাদেরকে বলে স্টেট ভেরিয়েবলস বা স্টেট ফাংশন, যেটাকে চেঞ্জ করা হচ্ছে একটা স্টেট থেকে আর একটা স্টেটে যাওয়ার জন্য। মাইন্ড দ্যাট, একটা জিনিস ভুলে গেলে হবে না, সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি মানে যা যা মেজারেবল প্রপার্টি সবগুলোকেই বলে, যা যা তুমি মেজার করতে পারবে, টেম্পারেচার প্রেশার সব কিছু, এগুলোকে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি বলে। কিন্তু একটা স্টেট থেকে আর একটা স্টেটে যাওয়ার সময় নন নেসেসারিলি যে সবগুলোই চেঞ্জ করবে। তার মানে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি আর স্টেট ভেরিয়েবল বা স্টেট ফাংশনের মধ্যে তফাৎ আছে। যেগুলো শুধুমাত্র আমরা চেঞ্জ করছি সেগুলোকেই বলে স্টেট ভেরিয়েবলস বা স্টেট ফাংশন। ব্যাপারটা কি বুঝেছিস না বুঝিসনি?
ব্যাপার কি বুঝতে পারছিস? দেখ, একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, তুই চট করে কিন্তু বুঝবি না, এটা কিন্তু একটু ডিফিকাল্ট ব্যাপার, এটা কিন্তু একটু ডিফিকাল্ট জিনিস আছে, এটা কিন্তু আর 5টা জিনিসের মতো নয়, এটা একটু ধীরে সুস্থে একটু বুঝতে বুঝতে যেতে হবে। কোনো অসুবিধা হলে তো আমি আছি। তো আজকে একটু পড়ানো ডিস্টার্ব হয়েছে, একজন দুজন লোক চলে এসছে, এনিওয়ে তো আমরা নেক্সট ডেতে আরেকবার আমি স্টেট অফ দ্য সিস্টেম, স্টেট ভেরিয়েবলস আমি আরেকবার বোঝাবো, যদি কোনো অসুবিধা হয় আরেকবার আমি বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেওয়ার তারপরে পরের অংশটায় চলে যাব। থার্মোডাইনামিক্স আমাদের এখন পড়া চলতে থাকবে। তো আজকে পর্যন্ত থাকলো।